হ্যাঁ, আমরা এখন লাইভ। শুভ সন্ধ্যা সবাইকে। আজকের আড্ডার মধ্যে আমাদের সাথে জয়েন করেছে আমাদের হাসনাইন রিজভী রহমান, আস্থা আইটি ভেঞ্চার্স লিমিটেড সিইও। এবং আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় তপু নেওয়াজ ভাই, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ সহজ। আর অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে আছে ওয়াহিদ চৌধুরী, সিইও অফ কাস্ট সফটওয়্যার। হ্যাঁ, ওয়াহিদ ভাই, যদি কোনো কিছু দিয়ে স্টার্ট করতে চাও। আমার তো যান্ত্রিক গোলযোগ চলতেছে, শুনতে পাও তোমরা? হ্যাঁ, শুনতে নাহলে পারতেছি। তোমারই বলতে হবে। শোনা যাচ্ছে। আমি তো সব বলবোই, কিন্তু তোমার কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিতেছি আর কি। একটু হ্যাঁ, আজকে মনে হয় তাসিন তোমারই করতে হবে, কারণ আমার যে ইন্টারনেটের অবস্থা খুব ভালো না। তবে আমরা আমরা খুব লাকি। থ্যাংক ইউ তপু এন্ড রিজভি আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা অলওয়েজ দ্যাট তোমরা যা করতেছো ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। তো আমরা খুব চাচ্ছিলাম, ইনফ্যাক্ট এই সেশনটা শুরু করার সময় থেকেই তোমাদের দুইজনের নাম আমরা উচ্চারণ করতেছি যে এদের দুইজনকে আনতে হবে। এরা দুইজন ঢাকার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি করতেছে সেটা শেয়ার করলে আমরা আসলে আমাদের যেটা এই লাইভ স্ট্রিমিং এর উদ্দেশ্য, যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ডেভেলপার এদের সাথে আমাদের চিন্তাটা শেয়ার করা, সেটা আসলে খুব ভালো হবে। তো সেটাই আমাদের আজকে গোল। আজকে আসলে আমরা কম কথা বলবো, তোমরা তোমাদের হাতে ফিল থাকবে। বাট তাসিনের কাছে আমি আবার বলটা দিয়ে দেই, যাতে তাসিন কোশ্চেন গুলা দিয়ে লিড করতে চায় আর আমার এই ল্যাগিং এর প্রবলেমটা না থাকে। আচ্ছা, আমাদের আজকের ডিসকাশন টপিক ছিল হচ্ছে গিয়ে কোভিড-19 এর এফেক্ট আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিভাবে করে ফেলছে, এবং কারা কারা মানে এটাকে কিভাবে করে এটাকে সাজেশন দিতে পারে, যে এটার মধ্যে আমাদের যে ডেভেলপাররা আছে যারা নাকি অনেক আমরাও দেখতেছি যে অনেকেই অনেক রকম ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে, এবং ওয়ার্ক প্লেস যে কমিউনিকেশনটা ছিল ওইটা অনেক ইম্প্যাক্ট ফেলতেছে। তো আমরা রিজি ভাই এবং তবু ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করতেছি যে তারা কিভাবে করে এটা সাজেস্ট করে যে উই ক্যান মোর ইমপ্রুভ দিস ইন দিস এরিয়া, and what can be done in the near future to deal, because we don't know এই কোভিড কেসটা কতদিন চলবে, আমরা ওয়ার্ক ফ্রম হোম আমরা কতদিন করব। এটা বিশাল টাইমও হইতে পারে, এটা ইটস আনলিমিটেড অ্যামাউন্ট অফ টাইম, বাট উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সামথিং যেটা নাকি আমাদেরকে ফিউচার প্রুফও করতে পারে। সো তবু ভাই, আপনি স্টার্ট করেন। প্রথম প্রশ্নটা তো বুঝতেই পারতেছেন যে হাউ উই ক্যান মোটিভেট ডেভস এন্ড আদার পিপল ইন দিস ইন্ডাস্ট্রি টু be positive about the whole situation. তো ভাই, আমার আর কি মন মেজাজ একদমই ভালো না এই কোভিড এর কারণে। কারণ হচ্ছে আমার নিজের বাসায় থাকতে ভালো লাগে না। আমি 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 সাধারণত লোকজন নিয়ে আড্ডাবাজি করা মানুষ, একসাথে ঘুরতেছি, খাচ্ছি, কফি খেতে যাচ্ছি, এগুলা করে বেড়ানো মানুষ আর কি। এবং আমার কি বাসায় বসে থেকে ওভার ইন্টারনেটে দিনে 12 ঘন্টা ধরে মানুষের সাথে বকবকানি করা, এটা আর কি আমি ত্যক্ত বিরক্ত হয়ে গেছি পার্সোনালি। আমি নিজেই আসলে খুব খুব আশাবাদী না ব্যাপারটা নিয়ে। কিন্তু এখন কথা হচ্ছে যে কাজ তো করতে হবে এবং কোনো উপায় নেই। এবং বিকল্পটা কি? বিকল্পটা হচ্ছে যে অফিসে যাওয়া। সেটা আমরা যেতেই পারি চাইলে, তাই না? আমার অফিস কিন্তু বলে নাই যে অফিসে যেতে পারবে না। একটা সময় পর্যন্ত বলা ছিল, কিন্তু তারপরে কিন্তু আমরা বলতেই পারতাম যে চলো সবাই মিলে অফিসে যাই। অফিসে গেলে মরে যাবো, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো অফিসে যাওয়া যাবে না আসলে। তো এটা এরকম না যে আমরা আর কি খুব সুখে আছি বাসায় থেকে, ব্যাপারটা তা না। কিন্তু ব্যাপারটা আর কি এরকমও না যে আমরা ওর কোনো বিকল্প আছে। তো আমাদেরকে আর কি মানে when life gives you lemon you make lemonade out of it. তো আমাদের আর কি এখন ওইটা করতে পারতে হবে যে আমাদের এখন আমরা বিপদের মধ্যে পড়ে, সিচুয়েশনের মধ্যে পড়ছি। এই ঘটনা আগে কখনো ঘটে নাই, আমাদের প্রথমবারের মতো ঘটছে। তো আমাদেরকে এইটার থেকে বেস্টটা বের করে নিতে পারতে হবে। বেস্ট আমি কিভাবে বের করে নিতে পারি? প্রথম কথা হচ্ছে স্যানিটি বজায় রাখা, যেটাকে আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। অফিসের মানে বাসায় বসে অফিসের কাজ করা, এটা তো একটা, আমি আগে তো অনেককে চিনতাম যারা হয়তো আউটসোর্সিং এ কাজ করে। ফর এক্সাম্পল, বাসায় বসে একা একটা প্রজেক্ট করতেছে। আমি সবসময় তার খুব কনসার্ন ছিলাম যে ওরা কেমনে কাজ করে বাসায় বসে। ঠিক আছে, মানে এটা তো সহজ ব্যাপার হওয়ার কথা না। বিশেষ করে মানে বাসায় বসে থাকলে বাসার লোকজন বেশি স্পেসিফিক্যালি ধরে নেয় যে তুমি আসলে কিছু করতেছো না। তো নিচের দোকান থেকে আর কি ঝালমুড়ি কিনে আনতে হলো, তোমার বলবে যে ঝালমুড়ি কিনে আনতে, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, তো প্রথমে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বাসার লোকদেরকে বুঝানো যে আমি আসলে বাসায় আছি, কিন্তু আমি ব্যস্ত ভাই, আমি কাজ করতেছি। ঠিক আছে, মানে আমি আসলে এরকম না যে আমি ছুটি কাটাচ্ছি।
এই ব্যাপারটাতে অভ্যস্ত করতে আমার ধারণা সবার বাসায় কিছুদিন সময় লাগছে। যারা আর কি রিজভির মতো অত্যন্ত আর কি সফল লোকজন, যারা আর কি বউকে ইউএসএ তে রেখে দেশে থাকতে পারতেছে, তাদের কথা আলাদা, কিন্তু বাকি যারা একটু খোঁচাটা মারতেই হবে না সব সময়। বাকিরা যারা তারা কিন্তু হচ্ছে আমরা এটা নিয়ে একটা বিপদের মধ্যে আছি, এবং আর কি এই বিপদ থেকে আর কি আমাদেরকে একটা সময় আস্তে আস্তে লোকজন বাসার লোকজন বুঝতে শুরু করছে যে ও আচ্ছা এই লোকটা বাসায় থাকে কিন্তু তার মানে ও বেকার না, আসলে কাজ করে তার মানেও। তো এটা একটা ব্যাপার। তো ওই জায়গাটাতে একটা বড় চ্যালেঞ্জ ছিল আর কি, ওই চ্যালেঞ্জটা কি রিজলভ করতে হয়েছে আমাদেরকে। এরপরে আমার কাছে যেটা খুব বড় ধরনের বিপদ মনে হতো, আমি তো একটু স্কেপটিক মানুষ, তো বাসায় থাকলে লোকজন, আমি হচ্ছে আমার সবসময় মনে হয় যে বাসায় থেকে একটা লোক ফুল প্রোডাক্টিভিটিতে কতখানি কাজ করতে পারবে বা করবে, এটা নিয়ে আমার ভিতরে কনসার্ন ছিল প্রথম থেকে। কারণ আমরা তো অনেক বড় টিমকে নিয়ে কাজ করি, এখানে সবার আসলে মাইন্ডসেটও একরকম না। তো এরকম হইতেই পারে যে বাসায় থাকার কারণে মানুষের প্রোডাক্টিভিটি ড্রপ করতে পারে, এবং আমি সবসময় সবচেয়ে খারাপটা ধরে নিয়ে অপারেট করি, যেহেতু একজন স্কেপটিক, বিশ্বাস প্রতিবন্ধী মানুষ। তো হচ্ছে আমি সবসময় ধরে নিয়েছি, প্রথম থেকে ধরে নিয়েছি যে বাসায় থাকে কাজ করলে আর কোনো কাজ হবে না। তো ওইটা ধরে নিয়ে আমি হচ্ছে আমার অপারেশনাল সেটআপটা বসাইছি। সেটা আমি কিভাবে করছি, আমি মানুষকে ব্যাপকভাবে এনগেজ করার চেষ্টা করছি। সেই এনগেজমেন্টটা কিরকম, আমি প্রথম দিকে দিনে পুরো টিমের সাথে আমার সাথে টোটাল 4টা প্রোডাক্ট টিম এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম, মানে আমাদের যে 4টা ছিল আছে, রাইড, ফুড, তারপরে ট্রাক এবং টিকেট, এই 4টা টিমের সাথে প্লাস প্রোডাক্ট টিমের সাথে সকাল থেকে আধা ঘন্টা করে এক একটা করে মিটিং দিয়ে আমি দিন শুরু করি। এরপরে আমরা দুপুরে একটা মিটিং করি, বিকেলে একটা মিটিং করি, রাতে একটা ক্লোজার মিটিং করি। এইভাবে দিয়ে শুরু করছিলাম আমি, যাতে আমি একদম গ্র্যাজুয়ালি আইডেন্টিফাই করতে পারি যে কাজ কি হচ্ছে, প্রগ্রেস কিভাবে হচ্ছে, কে কতটুকু কাজ করতেছে, এবং আই ট্রাই টু ক্রিয়েট দিস লাইক মোমেন্টাম যে আমাদেরকে এভাবে কাজ করতে হবে। কন্টিনিউয়াসলি আমরা মনিটরড হচ্ছি, কন্টিনিউয়াসলি আমরা দেখতেছি আমার সাথে অন্যজন ডিপেন্ডেন্ট, সে তার সমস্ত প্রবলেম কোনো কিছু যেন এই কারণে আটকে না থাকে যে আচ্ছা ও তো অ্যাভেলেবল ছিল না, বা লাস্ট 2-3 ঘন্টার মধ্যে ও কাজটা ডেলিভারি করতে পারে নাই। এই মোমেন্টামটা ক্রিয়েট করতে চাইছি। এই মোমেন্টাম যখন ক্রিয়েট হয়ে গেছে ওভার এ পিরিয়ড অফ সে এ মান্থ অর 2, তখন আমরা মিটিং এর সংখ্যা কমায় আনছি। কমায় আনার পরে দেখা গেছে যে এখন আসলে অনেক মিটিং এ আমার থাকাই লাগে না, কিন্তু ওই মোমেন্টামটা কাজ করতেছে, ওই যে অভ্যাসটা আমরা তৈরি করে দিলাম শুরুর দিকে, সেই মোমেন্টামটা কাজ করতেছে, এবং আমরা খুব চমৎকার প্রোডাক্টিভিটি ডেলিভার করতে পারতেছি। সো আমার মতে আর কি এখন আমরা যে সিচুয়েশনটাতে আসছি, আমরা মানুষ তো কিছুটা অভ্যস্ত হয়ে যায়, আমরা সেটা অভ্যস্ত হয়ে গেছে, এবং আমাদের লেভারেজ করা উচিত এই যে অভ্যস্ত হয়ে যাওয়া ব্যাপারটাতে। আমরা যেহেতু অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা যেহেতু কাজ করতে পারতেছি, প্রোডাক্টিভিটি থাকছে, তো আমাদের এখন অফিসে ফেরত যেতে হবে এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে, কারণ কোভিড ইজ নট গোয়িং এনিওয়্যার। কোভিড উইল বি দেয়ার ফর এ ভেরি লং টাইম, এবং অফিসে গেলে, বাইরে গেলে, মানুষের সাথে মিট করলে আমরা অসুস্থ হয়ে যাব, এবং অসুস্থ হলে মরে যাবে লোকজন। পিপুল উইল ডাই। যত বাইরে যাব, যত অসুস্থ হবে, এবং আমি বলছি কাছের লোকজন মরে যাবে আর কি। আমার কাছে, আমার ফ্যামিলির লোক, তোমার ফ্যামিলির লোক, আমরা মরে যাব যদি আমরা বাইরে যাই। সো উই হ্যাভ টু স্টে অ্যাট হোম, উই হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইট, এবং আমাদেরকে এই যে কাজের যে কালচারটা, আমরা নতুন একটা কালচার আমরা তৈরি করলাম, নিউ নর্মাল, এইটার সাথে অভ্যস্ত হয়ে এটাকে জীবনের অংশ বানায় কাজ করতে পারতে হবে। দ্যাটস দ্য ওয়ে টু মুভ ফরওয়ার্ড। নাইস। আমি জাস্ট একটু রিজভি বলার আগে একটা কথা বলে নেই তপু। আমাদের রিয়েলাইজেশন তো আমরা শেয়ার করছি কিছুদিন এই গত 2টা এপিসোডে, সিমিলার অভিজ্ঞতা। অ্যাজ ইউ নো, কাজে আমরা কখনোই আগে করি নাই, এই জাম্পটাতে একটা ধাক্কা গেছে, কিন্তু নাও দ্যাট উই আর গেটিং ইউজ টু দ্য নিউ নর্মাল, এটাকে আসলে পজিটিভ হিসাবে নিতে হবে। অ্যাজ ইউ আর সেইং, এইটাকেই অ্যাকসেপ্ট করে এটাকে আমাদের একটা পাওয়া হিসাবে নিতে হবে। আমরা এভাবে ট্রিট করতেছি, এবং আসলে খুব নেগেটিভ সিচুয়েশন, নো ডাউট, কিন্তু অ্যাটলিস্ট এটাকে যদি আমরা পজিটিভ ধরি, এটা কিন্তু আসলে সবার জন্য ভালো। আমরা যে এই নিউ নর্মালে বাসা থেকে আমরা বাসায় সময় দিয়ে ঢাকার এই ট্রাফিক জ্যাম অনেকটা অ্যাভয়েড করে আসলেই আমরা প্রোডাক্টিভ কাজ করতে পারি, উইভ প্রুভেন ইট। সো এইটাকে আমরা একটা খুবই পজিটিভ হিসাবে চিন্তা করতে পারি। রিজভি, সরি মাঝখানে ইন্টারাপ্ট করছি। না ঠিক আছে, থ্যাংক ইউ। সেকেন্ডে বলার অসুবিধা হচ্ছে কি, আগের জন সব বলে ফেলে, তো ভাই সব বলে ফেলছে।
এখন আমাকে জাস্ট এটা রিপিট করতে হবে। তো এই কোভিড এর কারণে আসলে এটা তো আসলে একটা গ্লোবাল প্রবলেম, একটা আনপ্রেসিডেন্টেড, মানে লাস্ট 3 জেনারেশনস আসলে এরকম দেখেনি। যাই হোক, তো এটাতে আমরা এখন পড়ে গেছি, কিছু করার নাই, এটার সাথে আমাদের অ্যাডাপ্ট করতে হবে। তো এটাতে যত ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মধ্যে আমার মনে হয় যে টেক ইন্ডাস্ট্রি বা আইটি ইন্ডাস্ট্রি সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরেন আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখেন, সেভারাল বিলিয়ন ডলারের অর্ডার ক্যান্সেল হয়ে গেছে বা পজ অন হোল্ড আছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আইটি ইন্ডাস্ট্রি চলছে। তার কারণ কি, আমাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট বাসায় বসে কাজটা করে দিতে পারি। মেইন গোলটা হচ্ছে যে আমরা কাজটা ডেলিভার করতে পারবো কিনা, লোকেশন বা ব্যাপার না, অফিস ব্যাপার না। তো থ্যাঙ্কফুলি যে আমাদের ইন্ডাস্ট্রি এমন ভাবে অপারেট করে, আমাদের ডাইনামিক্সটা এরকম যে আমরা বাসায় বসে কাজ করতে পারতেছি। সো এভরিওয়ান ইজ স্টিল মুভিং। কেউ স্লো চলছে, কেউ টোটালি আগের মতো চলছে, কেউ ইনফ্যাক্ট ওভার প্রোডাক্টিভ হয়ে গেছে, সেরকম এক্সাম্পলও আছে। তো এক এক কোম্পানি আসলে একভাবে চলছে, এক এক কোম্পানির সাব ইন্ডাস্ট্রি একরকম। যেমন ধরেন তপু ভাইরা হচ্ছে টোটালি লোকাল মার্কেট ফোকাস একটা কোম্পানি, এবং তারা সার্ভিস ওরিয়েন্টেড, প্রচুর সার্ভিস দেয় তারা দেশের মানুষকে। সো এখানে একটা অন্য রকমের এনগেজমেন্ট আছে। আমরা মূলত আমাদের মূল বিজনেসটা হচ্ছে অফশোর। আমরা নর্থ আমেরিকান মার্কেট এবং অস্ট্রেলিয়ান মার্কেটে অপারেট করি। সো ডিনামিক্সটা একটু আলাদা, তবে চলছে, কোনো সমস্যা হচ্ছে না। যেটা তো ভাই বললেন, আমি একমত আর কি, যে প্রসেসটা দাঁড় করায় নিতে হবে, এবং আমরাও প্রসেসটা দাঁড় করায় নিয়েছি। আমার মনে আছে যে আমরা শুরু করছি হোম অফিস মার্চের 19 তারিখ থেকে, যেটা আমরা করছি শুরু থেকেই। কারণ প্রোডাক্টিভিটি নিয়ে আসলে আমার খুব ভয়, কারণ আমাদের যেহেতু যে অফশোর ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিতে হয়। আমি জাস্ট ডেভেলপারদেরকে এটা বলছি যে তোমরা যদি স্লো কাজ করো, তোমরা যদি লেস প্রোডাক্টিভ হয়ে যাও, তাহলে কিন্তু ক্লায়েন্টরা টাকা দিবে না, আর টাকা না দিলে আমরা তোমাদের বেতন দিতে পারবো না। খুবই সিম্পল। সো এটা তোমাদের সাথে তোমাদের কাজ করতে হবে। তো যে ওইটা ওরা বুঝছে, এবং সেটা অ্যাকচুয়ালি ওরা খুব ভালো মতো বুঝছে, এবং আমাদের প্রোডাক্টিভিটি লেস হয় নাই। তো সেই জন্য আমরা কিছু প্রিন্সিপাল গ্রহণ করছি। নাম্বার 1 হচ্ছে যে আমরা সকালে একটা ইনফর্মাল স্ক্রাম মিটিং করি, যেটা ছোট ছোট টিম ওয়াইজ। দেন দিন শেষে আমরা একটা ফর্মাল স্ক্রাম মিটিং করি। আর দিনের শুরুতে আমরা ডেইলি মাইলস্টোন সেট করে দিই, যেটা একদম খুবই হার্ডকোর, যে আজকের জন্য এই গ্র্যানুলার মাইলস্টোন গুলো আমাদের অ্যাচিভ করতে হবে প্রতিটা প্রোডাক্টে, প্রতিটা প্রজেক্টে। আর থ্রু আউট দ্য ডে তো আসলে মিটিং হচ্ছে কন্টিনিউয়াস, কারণ এটা তো আসলে ফ্রিল্যান্সিং মোডে আমরা চলে না, টিম ওয়াইজ। তো প্রচুর ক্রস টিম, ক্রস ফাংশনাল ইন্টারাকশন হয়। তো সারাক্ষণই স্কাইপ কল বা গুগল মিটে আমাদের কোলাবোরেশন হয়। তো এর মধ্যে চলছে। তো যেটা আমরা অবজার্ভ করেছি, যে আগে যেমন আমরা 9টা 6টা অফিস করতাম, এখন অ্যাকচুয়ালি আমরা 9টা 12টা 9টা রাত 1টা পর্যন্ত অফিস করি। মানে আমাদের কনসেন্ট্রেশনটা ডাইলুট হয়ে পুরো দিন ব্যাপী ছড়ায় গেছে, এবং সেটা খুবই স্বাভাবিক, কারণ মানুষ বাসায় বসে একটানা কাজ করতে পারে না। অফিসে আমরা 9 ঘন্টা টানা কাজ করতে পারি, বাসায় আসলে একটা সিটে বসে 9 ঘন্টা কাজ করাটা ইম্পসিবল, এটা হিউম্যানলি পসিবল না। তো কেউ গোসল করতে যাচ্ছে, কেউ নাস্তা করতে যাচ্ছে, কেউ একটু লেটে উঠছে, কিন্তু আমাদের ডেইলি মাইলস্টোন গুলো মিট হচ্ছে, যার ফলে আমরা এখন পর্যন্ত ভালোই করছি আল্লাহর রহমতে, আমাদের সেরকম কোনো ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু আমি এখানে যদি একটু জিজ্ঞেস করি রিজভি, এখানে রিজভি ভাই, যেটা কি আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ডেভেলপারদের, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা একটু ডিফারেন্ট, গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতন না, অথবা ব্যাংকিং ইন্ডাস্ট্রির মতন না। আমরা একটা এমপ্লয়ি আরেকটা এমপ্লয়ির সাথে অনেক ফ্রেন্ডলি ভাবে মিশামিশি করি। তো এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ওরকম ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে আমাদের যেরকম নাকি একটা লেড ব্যাক এনভায়রনমেন্ট থাকে আমাদের অফিসগুলির ভিতরে, ওই এনভায়রনমেন্টটা আমাদের বাসায় পাচ্ছি না। তো আমাদের ডেইলি ওয়ার্কিং যে এনভায়রনমেন্টটা আছে, ওইটা মিস করার কারণে অনেকে অনেক ধরনের যেরকম ডিমোটিভেটেড হচ্ছে, অনেকে একটু ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে, অনেকেরই হচ্ছে যে স্কিল অথবা নতুন ধরনের কোন এক ধরনের ইন্সপিরেশন যে আমি এটা শিখবো, ওই কম্পোনেন্টটা দেখবো, এগুলি যে এই হয়ে যাচ্ছে, এগুলি ইমপ্রুভ করার জন্য আপনাদের কোনো আইডিয়া কি শেয়ার করতে পারেন নাকি? মানে মোটিভেশন কিভাবে করছি আমরা, সেটাই তো। এক্স্যাক্টলি। এটা আসলে খুব বড় একটা প্রশ্ন এবং জটিল একটা প্রশ্ন। মানে ফার্স্ট লেভেল অফ মোটিভেশন হচ্ছে যে আমরা যদি তাদেরকে টাইমলি স্যালারি দিতে পারি, আমরা যদি তাদের এই কোভিড এর কারণে বোনাস কাট ডাউন না করি, বা আমরা যদি টাইমলি ইনক্রিমেন্ট দেই,
এইটাই একটা খুব বড় মোটিভেশন, যেখানে অনেক কোম্পানি স্টাফ ছাঁটাই করছে বা বোনাস স্ল্যাশ করছে বা ইনক্রিমেন্ট হাফ করে দিচ্ছে বা দিচ্ছে না। আমরা এই সমস্ত বিষয়গুলো এখনো চালু রেখেছি এবং 4 মাসে আমাদের কোনো এটা আমরা কিছু চেঞ্জ করি নাই। এটা একটা বড় মোটিভেশন। টেকনিক্যাল মোটিভেশনের কথা যদি বলো যে আমরা শিক্ষা কি কমে গেছে নাকি, আমার মনে হয় শিক্ষা কমেনি, কারণ ওই জিনিসটা আমাদের আসলে চালু আছে। আমরা প্রচুর অ্যাসাইনমেন্ট দিই, শিখতে বলি, আমরা রিসার্চ করতে বলি। তবে হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে যে ফানটা, নন টেকনিক্যাল ফানটা তো কমে যাবেই। আগে আমরা অফিসের শেষে আড্ডা দিতাম, বসে চা খাইতাম, টেবিল টেনিস খেলতাম, আমাদের ছাদে একটু সুন্দর আড্ডা দেওয়ার জায়গা আছে, সেখানে আড্ডা দিতাম, সেগুলো হচ্ছে না। তো সেটা আর কি হচ্ছে জুমে যতটুকু পোষানো যায় দুধের স্বাদ ঘোলা মেটানোর চেষ্টা করা হচ্ছে আর কি। হ্যাঁ, এখানে আমাদের কাজ সফটওয়্যার সিটিও একটা প্রশ্ন জিজ্ঞেস করছে। আমি প্রশ্ন সাধারণত একটু শেষের দিকে করি, কারণ আই থিঙ্ক শাওন ভাই এখানে একটুখানি প্রায়োরিটি পাবে। আমরা যারা আড্ডাবাজ তারা আড্ডা আরো ভালোভাবে দিতে পারি, কোনো আইডিয়া? এই প্রশ্নটা কে, তবু ভাই দিবেন? তো ভাই দেন আগে, মিউট তবু হয়ে ভাই আছেন তো ভাই। আপনার আড্ডা মাইক্রোফোন। আসলে দেয়ার আসলে ওরকম কোনো সহজ উপায় নাই, ঠিক আছে? মানে এটা তো আসলে ওই সেটাই। জুম দিয়ে দিয়ে করা যায়, কিন্তু হচ্ছে কি আড্ডার যে পরিবেশটা, ওই পরিবেশটা কিছুটা হলেও রিক্রিয়েট করা যায়। এটা হচ্ছে দু একজনকে দায়িত্ব নিতে হয়, ঠিক আছে? তো আমাদের একটা ছোট গ্রুপ আছে, যে গ্রুপটাতে আর কি আমরা আড্ডা দিই। আমরা সবাই ওই গ্রুপটাতে জয়েন করি, এবং ওখানে হচ্ছে কি আমি আমি ওই জিনিসটা করার চেষ্টা করি যে আমি নর্মালি সামনাসামনি দেখা হলে যেরকম গালাগালি করি, ওই আড্ডাতেও একই রকম গালাগালি করার চেষ্টা করি আর কি। এক্স্যাক্টলি। তো ওই স্পিরিটটা ওই আড্ডার মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে? তো আমি যেরকম খারাপ কথা বলি, মুখ খারাপ করি, ওরকম খারাপ কথা বলে মুখ খারাপ করে লোকজনকে একটু পচাই, শয়তানি করি, ঠিক আছে, মানুষকে কাটাকাটি করি আর কি, এগুলো ওই আড্ডার মধ্যেই করি। তো ওইটা করাতে কি হয় যে ওই আড্ডার শেষে লোকজন হয়তো মানে অনেক হাসে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, ওই এবং ওই ওই একটা ইয়ে নিয়ে ফেরত যায়। এর বাইরে আমি রিসেন্টলি বেশ কয়েকদিন যেটা করছি সেটা খুব আজব আর কি। সেটা হচ্ছে যে আমি হচ্ছে একজনকে ডাকছি, হয়তো ডেকে তাকে ধানমন্ডি লেকের পাড়ে আসতে বলছি, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে তার সাথে বসে এক দুইজন দুটো কফি নিয়ে দূরে বসে আড্ডা দিছি, ঠিক আছে? সামনাসামনি জাস্ট এটা। হ্যাঁ, তো একজন বা দুইজনকে ডেকে নিয়ে আর কি, বেশি লোক না করে দুইজনকে ডেকে নিয়ে আসলাম, তো 3 জন মিলে বসে ধানমন্ডি লেকে 3 ফুট দূরে দূরে বসে মাস্ক টাস্ক করে কফি হাতে নিয়ে আড্ডা দিলাম। আমি এরকমও করছি দু একদিন। কিন্তু কফি খান নাই? না, খাইছি কফি, একটু দূরে দূরে বসে কফি খাইছি আর কি, মানে ইয়ে থেকে কি বলে গ্লোরিয়া জিন্সের নিচে দাঁড়ায়, ওখানে কফি অর্ডার দিলে ওরা নিচে উপর থেকে কফি দিয়ে যায়। আচ্ছা তো কফিটা ওখান থেকে কালেক্ট করছি, কালেক্ট করে ধানমন্ডি লেকের পাড়ে যে বসছি, বসে তিনজন মিলে বসে একটা ছোট আড্ডা দিছি। সেরকম কয়েকদিন করে দেখা গেছে যে ওইটাও আর কি মানে ইয়ে হয়েছে, মানে দ্যাট কাইন্ড অফ গিভস এ ফিলিং যে না ঠিক আছে, সবকিছু শেষ হয়ে যায় নাই। মানে আমি বলতেছি কি একটা জিনিস বুঝতে হবে যে আমাদের তো সিচুয়েশনটা ডিফিকাল্ট, তো এইটাকে আর কি কত ইনোভেটিভ ভাবে আমরা এই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করতেছি, সেটা একটা ব্যাপার আর কি, ঠিক আছে? এখানে আর কি খুব ট্র্যাডিশনাল মানে বক্সের ভেতরে চিন্তা করলে হবে না, মানে উই হ্যাভ টু থিঙ্ক বিট আউটসাইড দ্য বক্স, যে এটা আর কিভাবে লেভারেজ করা যায়। তো যেমন আমি দু একদিন যেটা করছি সেটা হচ্ছে যে বাজার করতে যাব ইউনিমার্টে বা স্বপ্নে, দুইজনকে ফোন করে বলছি অমুক সময় বাজার করতে যাচ্ছি, তোমরাও তাহলে বাজার করতে চাইলে আসো। তো একসাথে 3 জন মিলে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে স্বপ্নের ভিতরে বাজার করছি ট্রলি নিয়ে, কারণ ওইটুকু এক্সপোজার তো আমার এমনিতেই হচ্ছে, তাই না? সো ওইটুকু এক্সপোজার যেহেতু হচ্ছে, তো একই সাথে আমি ওইটাকে একটা সোশ্যাল গ্যাদারিং এ রূপান্তরিত করছি। তবু ভাই সবসময় একটা ক্রিয়েটিভ আইডিয়া বাইট করবে। So I'm really impressed. This idea is really impressive. আমি নেক্সট কোয়েশ্চেনটার মধ্যে যাই। What does the COVID-19 pandemic mean for industry, especially companies doing outsourcing projects? রিজি ভাই, আপনি এটা আই থিঙ্ক মোর জিনিসটা উত্তর দিতে পারবেন। আমাদের মেইনলি কোয়েশ্চেন যেগুলি নাকি আমরা পাইছি যে এখন পর্যন্ত তো আউটসোর্সিং যেসব কোম্পানিগুলি আছে, আমরা যেরকম আছি, আপনারা যেরকম আছেন, আমাদের কোম্পানিগুলি এখন পর্যন্ত সার্ভাইভ করতেছে বিকজ অফ আওয়ার ক্লায়েন্টস অ্যাব্রড। বাট হাউ লং, what happens when if these clients go away, what can we do then? These are the questions that comes in. তো আপনার যদি এখানে কোনো সাজেশন থাকে।
So question হচ্ছে what does the COVID-19 pandemic mean for our industry? এটার মানে হচ্ছে যে we have to rethink. COVID-19 এর মানে হচ্ছে it's time to rethink. আসলে আমাদের ট্রেডিশনাল ওয়েতে বিজনেস করার দিন শেষ। এখন সবকিছুর মধ্যে আমাদের ইনোভেশন আনতে হবে, আমাদেরকে টোটাল সেটআপটা, টোটাল বিজনেস ওয়ার্কফ্লোটা দাঁড় করাইতে হবে আবার। আর একটা ইন্ডাস্ট্রি ভালো করতেছে নাকি বা একটা কোম্পানি একটা ইন্ডাস্ট্রিতে ভালো করতেছে নাকি এটা ডিপেন্ড করে হচ্ছে আসলে ওই ইন্ডাস্ট্রিটার বাইং পাওয়ারের উপরে। সো ওই ইন্ডাস্ট্রির কাস্টমাররা যদি কেনে বা কেনার সামর্থ্য থাকে তাহলে ওই ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো ভালো করে। এখন ধরো যে আমাদের আউটসোর্সিং যেসব কোম্পানিগুলো আছে এরা অনেক ধরনের আউটসোর্সিং কাজ করে, কিন্তু যারা হচ্ছে ওয়েবসাইট বানায়, লেটস সে ওয়েবসাইট বা থিম বানায়, তাদের কিন্তু বিজনেস মডেলটা টোটালি ডিফারেন্ট। আবার যারা হচ্ছে স্টার্টআপ বা এন্টারপ্রাইজ নিয়ে কাজ করে তাদের সেলিং প্রসেসটা টোটালি ডিফারেন্ট, রাইট? অনেকে আছে যে প্রচুর গ্রাফিক্স আউটসোর্স করে, গ্রাফিক ডিজাইন বা ওই টাইপের কাজগুলো। তো এক এক সাব ইন্ডাস্ট্রির জন্য আসলে পলিসিগুলো ডিফারেন্ট হবে। আমাদের ক্ষেত্রে আমি শুধু বলতে পারি যে আমাদের ক্লায়েন্ট হচ্ছে স্মল টু মিডিয়াম এন্টারপ্রাইজেস। আর রিসেন্টলি আমরা চেষ্টা করছি যে আমেরিকান গভর্নমেন্টের কিছু কাজ করা যায় নাকি। তো এই সেক্টর গুলাতে আসলে সেলিং প্রসেসটা এত লম্বা আর এত খুব ফর্মাল যে আগে যেরকম ছিল এখনো তাই। এখন যারা ভুগছে তারা আসলে কারা ভুগছে হচ্ছে সব তারা যারা ছোট ছোট কাজ করে, যারা খুব স্মল বাজেট প্রজেক্ট নিয়ে কাজ করে, সেই সব ক্লায়েন্টরা তো কিনবে না, এখন তারা টোটালি স্টপ করে দিচ্ছে কেনা। তো আমাদেরকে এখন তাহলে ডাইভার্সিফাই করতে হবে, অন্যদিকে ট্রাই করতে হবে, কারণ চলতে তো হবে, আমাদের মেশিনটা আমাদের বিজনেসটা ক্যারি অন করতে হবে। ওয়াইড ভাই কি ধরনের বিষয়? একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে বলি আর কি এখন, সেটা হলো যে স্টার্টআপদের জন্য কিন্তু মানে এই আলোচনাটা শুনলে মনে হবে স্টার্টআপরা বোধহয় আরামে আছে, বা যারা ফান্ডিং এর উপরে চলতেছে তারা বোধহয় আরামে আছে। তাও কিন্তু সত্যি না। না ও ভাই, এই প্রশ্নটা কিন্তু মেইনলি স্টার্টআপদের কাছ থেকে আসছে। আমার একটা জুনিয়র আছে, ওই আর কি এটা বললো যে ওর এই প্যান্ডেমিকের কারণে ও 3টা প্রজেক্ট ওর লুজ করতে হয়েছে, কারণ কাস্টমাররা। না না, আমি বলতেছি যে যারা আউটসোর্সিং করে তারাই যে একমাত্র বিপদে পড়ছে এই সময় তা কিন্তু না। সাপোজ সহজের মতো অর্গানাইজেশন যারা আসলে আউটসোর্সিং করে না, তারা নিজস্ব প্রোডাক্ট বানায় এবং মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে। এবং সহজের মতো অর্গানাইজেশন আসলে কি, তারা তো আসলে কাইন্ড অফ ফান্ড রেইজ করে, সেই ফান্ডটা বার্ন করে তারা চলে। এবং এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো আছে, পাঠাও, সহজ বা ইভ্যালি, এরা সবাই কিন্তু আসলে বার্ন করে চলছে। এদের রেভিনিউ মডেল কিন্তু এখন পর্যন্ত খুব সাস্টেইনেবল না আনটিল নাও। সো এই যে সময়টা আমরা কাটাচ্ছি, এই সময়টাতে কিন্তু মেজর বিপদ আছে। যেমন আমাদের একটা ভার্টিক্যাল রাইট সেটা বন্ধ আছে সম্পূর্ণ। সো ওই ভার্টিক্যালটা বন্ধ থাকার কারণে আমাদের ওইটাকে তো আমরা একটা রেভিনিউ মডেল নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আমাদের সবচেয়ে বড় একটা ইয়ে ছিল, আমরা দেশের অলমোস্ট 60% টিকিট আমরা বিক্রি করি, বাসের টিকিট। বাসের ট্রাভেল বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? সো স্টার্টআপ গুলো আসলে মানে এই ধরনের যারা সার্ভিস বেস যে স্টার্টআপ গুলো আছে তারা হচ্ছে মানে বিরাট বিপদে পড়ছে আর কি। বিরাট বিপদটা হচ্ছে যে তারা যে বিজনেস মডেল গুলো ভাবছিল যে সাস্টেনেবল করবে, বা যে বিজনেস মডেল গুলোকে মাথায় নিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করছিল, ওই বিজনেস মডেল গুলাই নন এক্সিস্টেন্ট হয়ে যাচ্ছে। সো পোস্ট কোভিড সিচুয়েশনে এরকম হতে পারে যে ট্রাভেল অ্যাজ এ কনসেপ্ট ওয়ার্ল্ড ওয়াইড এত কমে আসবে যে ট্রাভেল বেস সবকিছু ধ্বংস হয়ে যাবে বা রিডিউস টু এ বেয়ার মিনিমাম হয়ে যাবে, রাইট? ট্রাভেল বেস সবকিছু। তাতে যে শুধু আমরা ইম্প্যাক্ট হবো না, এয়ারলাইন্স ইম্প্যাক্ট হবে, বাস কোম্পানি ইম্প্যাক্ট হবে, ঠিক আছে? মানে ট্রাভেল রিলেটেড যা কিছু, এয়ারলাইন্স অলরেডি ম্যাসিভলি ইম্প্যাক্টেড। এক্স্যাক্টলি। তো এখন তাইলে পরে এই জায়গাতে যারা এরকম সহজের মতো যারা, তারা কি করবে আসলে, তারা কিভাবে? কারণ তারা তো আসলে ফান্ড রেজ করছিল কিভাবে? তারা ফান্ড রেজ করছিল এই কথা বলে যে আমাদের এখানে রাইড শেয়ারিং এর একটা ফিউচার আছে, বা আমাদের এখানে টিকিট সেলিং এর একটা ফিউচার আছে। মানুষ আসলে ওই ফিউচারটাতে ইনভেস্ট করছিল, তাই না? ওই ফিউচারটা যদি এক্সিস্ট না করে তাহলে যারা ইনভেস্টর তারা কোথায় ইনভেস্ট করবে? এবং এইখানেই হচ্ছে স্টার্টআপ টু স্টার্টআপ, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, এবং অধিকাংশ এই ধরনের স্টার্টআপ আসলে ইভেন্চুয়ালি সাস্টেন করতে পারবে না। কেন? কারণ তারা আসলে ইনাফ পিভট করতে পারবে না। ইটস টাইম টু পিভট, ঠিক আছে?
আমাদের মতো সহজের মতো যে স্টার্টআপ গুলো আছে আমাদেরকে এখন স্ট্রংলি ডিসাইড করতে পারতে হবে যে হোয়াট আর দ্য কারেন্ট ক্রাইসিস দ্যাট উই আর গোয়িং থ্রু। আমরা কি এখন মার্কেটে এখন মানুষের কিসের সমস্যা, মানুষের এখন কি দরকার, কি চাই তারা, এবং দ্রুত আমাদেরকে সেই রকম জিনিস তৈরি করে ডেলিভার করতে পারতে হবে। তো আমি বলবো যে সহজ has done a great job doing that since last 3 months. Just take a look at it. I mean, আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কোভিড ট্রেসার অ্যাপটা তৈরি করছি অলমোস্ট 3 উইকস সময়ের মধ্যে। এই কোভিড ট্রেসার অ্যাপ লঞ্চ করার পরে প্রথম দিন 2 ঘন্টায় 1 লাখ লোক ডাউনলোড করছে এবং লগ ইন করছে, মানে 100,000 ডাউনলোড উইদিন 2 আওয়ার্স অফ লঞ্চিং। ঠিক আছে, সো এইরকম একটা তার মানে কি, তার মানে এটাকে এক্সট্রিমলি স্কেলেবল ভাবে প্রপারলি ডিজাইন করতে হয়েছে আমাদেরকে। আমি কয়েকদিন আগে একটা AWS একটা সেমিনার অ্যারেঞ্জ করছিল, ওখানে আমি আর্কিটেকচারটা দেখাইছি যে আমরা কিভাবে ডিজাইন করছি জিনিসটা। কিন্তু এইটা সহজ কেন করতে পারছে, কারণ সহজের হচ্ছে অসম্ভব কেপেবল একটা টেকনোলজি টিম আছে। ঠিক আছে, সেখানে আমাদের সাথে কাজ করতেছে হচ্ছে নোবেল খন্দকার মাইক্রোসফটে কাজ করে আসছে অলমোস্ট 10 বছর। ঠিক আছে, সেটা আমি আমার লাইফে প্রথম একটা PhD লোকের সাথে কাজ করতেছি। মানে এইরকম এক্সট্রিমলি কেপেবল টেকনিক্যাল টিম সহজের আছে দেখে সহজেই পিভটিং গুলো ইজি করতে পারছে। আমরা 2 মাসের মধ্যে 3টা নতুন প্রোডাক্ট লঞ্চ করছি। আমরা একটা টেলিমেডিসিন একটা হেলথ প্রোডাক্ট লঞ্চ করছি, যেটা দিয়ে বাসায় বসে মানুষ ডক্টরের কনসাল্টিং নিতে পারছে, এবং আমরা সমস্ত স্পেশালিস্ট ডক্টরকে অনবোর্ড করছি ওটাতে। কারণ এটা হচ্ছে মানুষের এই মুহূর্তে নিড। আমার বাচ্চা অসুস্থ, আমি কোথায় যাব, এই বিপদের তো কোনো সমাধান নাই, তাই না? আমি তো হসপিটাল আমি তো বাচ্চা নিয়ে হসপিটালে যেতে পারতেছি না, আমাকে বাসা থেকে সলিউশনটা করতে পারতে হবে। সো আমরা ইমিডিয়েটলি এরকম একটা প্রোডাক্ট লঞ্চ করছি। আমরা মানে মোট কথা হচ্ছে সহজের বিং এখানে আর কি আমি হচ্ছে ডিফারেন্সটা এই জায়গাতে মেক হয়ে যাবে। যারা টেকনিক্যালি এইরকম কেপেবল না এবং যারা এই প্রপার থট প্রসেসটা এক্সিকিউট করতে পারবে না ফর দ্য টাইম বিং, এই ধরনের ফান্ড রেজ করে যে অর্গানাইজেশন গুলো কাজ করছিল তারা সবাই বিপদে পড়তে যাচ্ছে। তো আমাদের সবাইকে এখন খুব অ্যাওয়্যার হতে হবে এবং খুব প্রিসাইজলি আইডেন্টিফাই করতে হবে যে কোন এক্সাক্ট ক্রাইসিস গুলো এখন অ্যাড্রেস করা দরকার, এবং সেইটার উপরে ফোকাস করে দ্রুত মার্কেটে আসতে পারতে হবে। উই ক্যানট বি লেট। সো আমি বলবো যে আমার টিম, আমরা গেল 1 বছরে যতখানি না প্রোডাক্টিভ ছিলাম, গেল 3 মাসে তার চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ হয়েছি। এবং শুধুমাত্র এই জন্য না যে আমরা খুব খুশি হয়ে বেশি কাজ করছি তা না, আমরা পিভট করে এমন সমস্ত দায়িত্ব ঘাড়ের উপরে নিছি যেগুলো ডেলিভারি করার জন্য আমাদেরকে প্রোডাক্টিভ হতে হয়েছে। আমরা দিনে 16 ঘন্টা কাজ করছি। আমি গেল 2 মাস একটা উইকেন্ডও ছুটি নেই, সমস্ত উইকেন্ডে কাজ করছি। এটা কখনো হয় নাই আমার লাইফে। এই কোভিড সিচুয়েশনটা হইতে বাধ্য হয়েছে কেন? কারণ হচ্ছে যে আমাদেরকে দ্রুত পিভট করে ওই জিনিসগুলো ডেলিভার করতে পারতে হবে, মানুষের ওই চাহিদাটা আছে। অবশ্যই। রাইসুল ভাই হচ্ছে ব্রেন স্টেশনের সিইও। উনি একটা সুন্দর কমেন্ট করছে, হাউ অ্যাবাউট দ্য হেলথ স্টার্টআপ সহজ হেলথ, আই ফাউন্ড ইট ভেরি নাইস। তপু? হ্যাঁ, তো সহজ ওটাই বলতেছিল না? হ্যাঁ, আমি সহজ হেলথেই কথা বলছিলাম আর কি। সহজ হেলথ আর কি দেখা গেছে যে আমরা যেহেতু স্পেশালিস্টদেরকে ওটার মধ্যে অনবোর্ড করছি, এটা কিন্তু অনেকগুলো সার্ভিস কিন্তু অলরেডি মার্কেটে আছে যেটা কিন্তু ফ্রি কথা বলা যায়। কিন্তু আমাদের দেশের মানুষের কিন্তু একটা টেন্ডেন্সি আছে, আমরা কিন্তু MBBS ডাক্তারদের সাথে কথা বলতে চাই না। ঠিক আছে, আমরা স্পেশালিস্ট খুঁজি। সো আমরা সহজ হেলথে যেটা টার্গেট করছি সেটা হচ্ছে আমরা স্পেশালিস্টদেরকে অনবোর্ড করবো ওখানে, যাতে আমি আমার যে কনফিডেন্সটা ডক্টরের চেম্বারে যে দেখলে গেলে আমার যে কনফিডেন্সটা আমি পেতাম, ওই একই কনফিডেন্স আমি সহজ হেলথের মাধ্যমে পাবো। এটা কিন্তু আসলে এটা টেকনোলজি হিসাবে তেমন বড় কিছু না, কিন্তু এটা মানুষের লাইফে যে ভ্যালুটা অ্যাড করতেছে এটা ইমেন্স। ইটস অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ। আমি আমাদের ডক্টর নওশাদুন নবী চাইল্ড স্পেশালিস্ট, উনি গতকাল আমাদের একটা লাইভ প্রোগ্রামে আসছিলেন। ওনার মতো একজন ডক্টর যখন এটাতে থাকে, মানুষ অটোমেটিকলি কনফিডেন্ট ফিল করে আমার বাচ্চার অসুখ হলে অ্যাটলিস্ট আমি নওশাদুন নবীর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে তাকে দেখাতে পারবো এনি টাইম আই ওয়ান্ট। দ্যাটস এ হিউজ ভ্যালু অ্যাডিশন। নাইস। অ্যাবসলিউটলি। আর আমার মনে হয় তপু, তুমি এবং রিজভি যে পয়েন্টটা রেজ করলা, দুই অ্যাঙ্গেল থেকে। তোমার পয়েন্টটা হচ্ছে প্রোডাক্ট অ্যাঙ্গেল থেকে, আর রিজভির পয়েন্টটা হচ্ছে আউটসোর্সিং কোম্পানি আমাদের মতন কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে। বাট দুইটা একই কথাই বলতেছে যে যারা পিভট করতে পারবে, যারা ইনোভেটিভ ভাবে এখন ফাস্ট অ্যাক্ট করে নতুন যে মার্কেট রিয়ালিটি সেটার সাথে অ্যাডাপ্ট করতে পারবে, তারাই ভালো করবে। সো ফর এক্সাম্পল, আউটসোর্সিং কোম্পানিতে এখন অনেক বেশি ই-কমার্স অ্যাপ্লিকেশনের অপশন আসছে, হ্যাঁ, বিকজ এভরিওয়ানস ট্রাইং টু মুভ অনলাইন।
অনেক বেশি ভিডিও কনফারেন্সিং এর অপশন আছে। এগুলাতে যারা কুইক মুভ করবে, আমি জানি রাইসুল ভাই হয়তো দেখছেন, রাইসুল ভাইরা খুব ফাস্ট, ওনারা দে ওয়ার অলরেডি দেয়ার, এবং ওনারা অসম্ভব ফাস্ট এটার সাথে অ্যাডাপ্ট করে নিয়েছেন। ওনারা ই কমার্স, অ্যামেজিং ই কমার্স সলিউশন দিচ্ছেন। এন্ড এইরকম যারা পিভট করতে পারবে বা অ্যাবিলিটি আছে টু পিভট বা চিন্তাটা আছে টু পিভট, দে উইল সার্ভাইভ। আর যারাই বলবে যে না না আগে যেরকম ছিল, লেটস হোপ যে ঠিক হয়ে যাবে, লেটস সার্ভাইভ দিস, তারা কিন্তু অনেক বড় ধরনের বিপদে পড়বে। সো দ্য মাইন্ডসেট নিডস টু বি দেয়ার যে হ্যাঁ আমি চেঞ্জ হব, আমার মার্কেট নিডের সাথে আমার চেঞ্জ হতে হবে। সহজের মতন কোম্পানি যদি চেঞ্জ হতে পারে, আস্থা আইটির মতো যদি কোম্পানির মতো আস্থা আইটির মতো কোম্পানি যদি চেঞ্জ হতে পারে, আমি কেন চেঞ্জ হতে পারবো না? এই মাইন্ডসেটটা আসতে হবে ফর শিওর। তাসিন, তোমার নেক্সট। হ্যাঁ, আমার লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে এটা মোর আপনাদের তিনজনের জন্যই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে যে what we can do to prepare when this pandemic situation is over as tech leads of this industry. এটা একটুখানি ব্যাখ্যা দিতে হবে যে আপনাদের তিনজনকেই আমরা গুরু মেনে থাকি। এটা শুরুতে বলা উচিত ছিল রিজি ভাই এবং তপু ভাই আমাদের কাজ সফটওয়্যারের সাথে একটা সময় ছিল, এবং কাজ সফটওয়্যার যারা নাকি চেনে যে খুব ফান একটা এনভায়রনমেন্ট, খুব কালচার মেনটেন, মানে কাস্টমাইজ একটা কালচার মেনটেন করে চলে, এটা বিশাল বড় একটা ব্যবধান তপু ভাইয়ের জন্যই হয়েছে। নট জাস্ট বিকজ অফ দ্যাট কাজ সফটওয়্যার ইজ ওয়েল নোন, আমরা অনেক ইনোভেশন নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা অনেক ইনোভেটিভ ভাবে আমরা প্রোডাক্ট লঞ্চ করতে পারি, আমরা প্রোডাক্টের অনেক ধরনের ইনোভেটিভ যে টেকনোলজি ইনোভেশনটা আছে ওইটার পিছনেও আমাদের সাথে রিজি ভাই এবং তবু ভাইয়ের বিশাল লম্বা একটা সময় তারা এই যে কালচারটা সেট করে দিয়ে গেছে, ওই কালচারটা ধরে আমরা এখন পর্যন্ত চলতেছি যে নতুন উই হ্যাভ টু লার্ন সামথিং নিউ। এখন এই হিসাব করেই আমরা এই প্রশ্নটা করতে যাচ্ছি, তিনজনকেই করতে যাচ্ছি যে এখন আমরা এই সিচুয়েশনটা পার করতেছি, there is going to be a time when this is going to be over. What happens then? What can we do? What can we expect from the three of you? আপনারা অনেক দিন যাবত এই ইন্ডাস্ট্রির মধ্যে আছেন, আপনাদের জন্য আমি এর সাথে একটা ছোট জিনিস অ্যাড করি। হ্যাঁ, আমরা তো কাইন্ড অফ কোভিড সিচুয়েশনের এই প্রশ্নটা আসলে কাইন্ড অফ আনসার্ড হয়ে গেছে ওভার দ্য লাস্ট ফিউ কোশ্চেনস, কিন্তু এটার সাথে একটা অ্যাঙ্গেল আমাদের রেগুলার আমাদের কোশ্চেন লিস্টে আসে, আমাদের মানুষ জিজ্ঞেস করে, অনেকে হয়তো বা ফেসবুকে জিজ্ঞেস করতে একটু দ্বিধাবোধ করে, পরে আমাদের ইমেল করে, সেটা হচ্ছে যারা এখন সফটওয়্যার ক্যারিয়ারে আছে অথবা যারা জয়েন করছে, ইউনিভার্সিটি থেকে পাশ করছে, তারা খুব ওয়ারিড যে তাদের ক্যারিয়ার কি হবে। কোভিড এর কারণে এখন তো অবশ্যই চাকরিরই প্রবলেম হয়ে গেছে, কিন্তু তারপরও কি হবে? হোয়াট আর দ্য সাজেশনস যে আমি যদি এখন ইউনিভার্সিটি থেকে পাশ করে কেবল চাকরিতে ঢুকতে চাই, বা আমি অলরেডি মিড ক্যারিয়ার আছি, আমার কি করলে আমি বেটার করতে পারবো সো দ্যাট আই অ্যাডাপ্ট? আমি কিভাবে পিভট করবো ফ্রম আ ক্যারিয়ার পয়েন্ট অফ ভিউ? মেবি তপু শুরু করো। তো আমি হচ্ছে তো ইউনিভার্সিটি গুলোতে প্রচুর যাই, মানে কোভিড হওয়ার আগ পর্যন্ত আমি একদম মানে মাথায় ইউনিভার্সিটি গুলোতে গেছি এবং স্টুডেন্টদের সাথে নিয়মিত কথা বলছি। আমার সাথে কি মানে ইউনিভার্সিটি গুলার স্টুডেন্টদের সাথে, টিচারদের সাথে বেশ ভালো একটা যোগাযোগ আছে। সো আমি সবসময় যখনই যাই, যেখানেই যাই, সবসময় ঘুরে ফিরে একই কথা বলি, সেই কথা আমি এখনই বলবো। সেটা হচ্ছে যে স্টুডেন্টরা হচ্ছে ফাঁকিবাজ, ঠিক আছে? তারা হচ্ছে আসলে ওই প্রেম করে 4 বছর কাটায় দেয় গ্রাজুয়েশনের টাইমটা, এবং যারা বেশি এই কথা জিজ্ঞেস করে সেই পোলাপার গুলো সব বেশি ফাঁকিবাজ। ওরা আসলে এই 4 বছর কিছু করে নাই। এই 4 বছর ওদের যেটা করার কথা ছিল সেটা হচ্ছে যে খুব মন দিয়ে প্রোগ্রামিং করা দরকার ছিল। যে ছেলেটা খুব ভালো প্রোগ্রামার হয়ে বের হয়ে আসছে, তার এই টেনশন থাকারই কথা না যে আমার কি হবে। ওই ছেলে যেদিন বের হয়ে আসবে ওই দিন ওকে রিক্রুট করার জন্য 10টা কোম্পানি এখনো বসে আছে, 10টা কোম্পানি কোভিড সিচুয়েশনে পরেও বসে থাকবে। রিজভি আজকে 25 জনের ইন্টারভিউ নিচ্ছে, 25 জনের ইন্টারভিউ রিজভি আজকে নিচ্ছে। আগামী মঙ্গলবারে সকাল 9টা থেকে শুরু করে আমার রাত্রে 8টা পর্যন্ত টানা ইন্টারভিউ আছে। কোথায় হায়ারিং বন্ধ হয়েছে? কে হায়ারিং বন্ধ করছে? কোনো হায়ারিং বন্ধ হয় নাই। আমি 100টা লোকের ইন্টারভিউ নিয়ে হায়ার করতে পারি। কেন? এই নিউজটা ভেরি গুড।
কারণ হচ্ছে যে আমাদেরকে ওইসব এগুলো হচ্ছে ভুয়া কথা, এইসব কথা ভুলে যেতে হবে। আসল কথা হচ্ছে যে তুমি লেখাপড়া করো নাই, তুমি ঠিক মতো তোমার যেটা করার কথা ছিল, তুমি যে প্রোগ্রামিং করার কথা ছিল, তোমার যে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে কাটানোর কথা ছিল, তোমার যে হাজার হাজার কোড গিটে আপ করার কথা ছিল, সেগুলো তুমি কিছু করো নাই। কিছু না করে তুমি পাস করে বের হয়ে এসে গান গাবা যে আমার কেউ চাকরি দেয় না, এই কথা তো কোনো অর্থ নাই। তবু ভাই কাজ সফটওয়্যারের সময়কার অনেক কথা মনে পড়ে গেল। ওই রূপ ফিরে আসছে তো ভাই আসলে। ওই রূপ। তবু ভাই ডেফিনেটলি একটা নতুন অ্যাঙ্গেল দিয়েছেন। আমি একটা হ্যাঁ অনেকেই আমি জাস্ট একটা ছোট গল্প এখানে না বলে পারতেছি না, প্লিজ। সেটা হচ্ছে তপু যখন ইন্টারভিউ নিত এট কাজ সফটওয়্যার, এই যে রাগটা, এই যে এটা তো হয়তোবা নতুন একজন কেউ আসছে তারে বলতে একটু দ্বিধাবোধ করতো। সো ওর স্টাইলটা ছিল হঠাৎ দাঁড়ায় যেত, মানে ভয় লাগতো, আমরা সবাই ভয় পেয়ে যেতাম, হঠাৎ দাঁড়ায় যেত, দাঁড়ায় বলতো আমার কাজ আছে আমি চলে যাব বলে দরজা খুলে চলে যেত, মানে খুবই এম্বারাসিং। আমরা যারা বাকি থাকতাম তারা কেমন জানি একটু বোকা বোকা ভাব দিয়ে বলতাম না ওর আসলেই কাজ আছে, আচ্ছা আপনাকে অন্য প্রশ্ন জিজ্ঞেস করি। সো রিজভি, তোমার পয়েন্ট অফ ভিউ, আমি জানি রিজভি অত কন্ট্রোভার্সিয়াল ভাবে বকা দেবা না, তুমি তোমার সাইড। আমি আসলে সম্পূর্ণ অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলবো। ভাই যেটা বলছে সেটা টোটালি ভ্যালিড, যে আসলে না পারলে, স্কিলটা না থাকলে আসলে কোভিড বা নন কোভিড ম্যাটার করে না। তো আমি আসলে একটা জিনিস নিয়ে কয়েকদিন ধরে ভাবতেছি, যেটা তো ভাই বলে ফেললো যে আমি আজকে 25 জন ইন্টারভিউ নিচ্ছি ওভার জুম, মানে ফার্স্ট রাউন্ড ছিল, সো কোডিং টেস্ট নেওয়া হচ্ছে 25 জনের। তো যেটা নিয়ে আমি ভাবছি কয়েকদিন ধরে যে এই যে ছেলেগুলো যারা ফ্রেশার, যারা আগে কখনো জব করেনি, এরা কিন্তু একটা নতুন ভাবে তাদের ফার্স্ট জবটা পাবে। কোভিড যখন ছিল না ওই সময় তাদের ওরিয়েন্টেশনটা যেভাবে হতো ইন্ডাস্ট্রিতে, সেটা কিন্তু এখন আর হবে না। আমরা যখন ফার্স্ট জব করছি, আমরা কোম্পানিতে যেতাম, দেখতাম যে সবাই আমাদেরকে ওয়েলকাম করতেছে, একটা খুব মিটিং হইতো, সব বুঝানো হইতো, খুবই পার্সোনালাইজ একটা ব্যাপার হইতো, যেটা কিন্তু এখনকার ফার্স্ট রিক্রুটরা পাবে না। তো এটা তাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। তো এই এক্সপেরিয়েন্সটাকে প্লেজেন্ট করার জন্য এবং জিনিসটাকে ইজি করার জন্য কোম্পানিগুলোকে চিন্তা করতে হবে এবং ইম্প্রোভাইজ করতে হবে, যে তারা যাতে লস্ট ফিল না করে। একটা নতুন ছেলে যে জীবনে কোম্পানি কি জানে না, কোম্পানির প্রসেস কি জানে না, সে জয়েন করলো, আমাকে দেখতে পাচ্ছে না, জুমে দেখে, টিভিতে দেখার মতো, তো সে তো প্রপার ফিলটা পাবে না, যেটা আমরা আগে ঘাড়ে ধরে যে বুঝাইতাম। তো ওদের জন্য একটা প্রসেস বানাইতে হবে, যারা ফার্স্ট টাইম জব পাচ্ছে বা জয়েন করছে তাদের জন্য যাতে আমরা খুব সুন্দর একটা প্রসেস ডিজাইন করতে পারি। আস্থাইটিতে অলরেডি সেটা আমরা করছি, যে কি কি করতে হবে। লাইক প্রথম 2 উইকস একটা ট্রেনিং ফেজ, কিছু প্র্যাকটিস প্রজেক্ট দেওয়া হবে, আমরা কিছু ফিক্স মেন্টর ধরা দিব, তারা কন্টিনিউয়াস তাদের সাথে কমিউনিকেট করে করে কাজ দিবে এবং কাজটা মনিটর করবে। তো এটা একটা অ্যাসপেক্ট যেটা আসলে আমাদের সবার জন্য নতুন এক্সপেরিয়েন্স। আর পোস্ট কোভিড কি হবে আসলে আমরা কেউ জানি না, কারণ কোভিড কতদিন চলবে আসলে আমরা কেউ জানি না। এটা 6 মাসও থাকতে পারে, 5 বছরও থাকতে পারে। আর টোটালি ইরাডিকেট হইতে আসলে অনেক দিন লাগবে। সো যেটা করতে হবে যে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা, ওয়ার্কিং পলিসি গুলো আমাদেরকে এই কোভিড ফ্রেন্ডলি ওয়েতে দাঁড় করাতে হবে, যাতে জিনিসটা বেস্ট আমরা বের করে আনতে পারি। এখানে আমাদের শাওন ওর টকটাতে বলতেছিল যে এখানে আসলে আমাদের ইন্ডাস্ট্রির অনেক কন্ট্রিবিউশন আছে, মানে কন্ট্রিবিউশন করা দরকার, যেটা আমরা হয়তো সবাই চিন্তা করছি। মানে রিজভি যেটা বললা, আমাদের আসলে বিয়ন্ড পড়াশোনা, আমি জাস্ট রাইসুল ভাইয়ের একটা কমেন্ট না বলে রিপিট না করে পারতেছি না, এই জন্য বলে দেই, তাহলে ওইটা ইন কনটেক্সট হবে। হাউ অ্যাবাউট পিপল লাইক মি, প্রেমও করছি আবার কোডও করছি। তপু ভাই প্রেম করা ডিসকোয়ালিফিকেশন না, এটা রাইসুল ভাই ক্লিয়ারলি বলছে। তপু যে বলতেছে প্রেম, এটা হইতেই পারে না, আমিও এগ্রি করি রাইসুল ভাইয়ের সাথে। এগুলা হচ্ছে যারা প্রেমে ব্যর্থ, এই তপু ভাইয়ের মতন লোকজন, বা টু নার্ডি কোনো মেয়ে তপু ভাইয়ের ব্যাপারে আগ্রহী ছিল না, এই জন্য এরা বলে, বুঝছে রাইসুল ভাই? আমি একদম সম্পূর্ণরূপে আপনার সাথে আছি। এই যারা প্রেমে ব্যর্থ, ইউনিভার্সিটিতে পারে নাই, তারা এইসব পরে বড় হয়ে বুড়া হয়ে এইসব কথাবার্তা বলে যে প্রেম ভালো না, প্রেম করার কারণে সব ধ্বংস হয়ে গেছে। একদমই সত্যি কথা না। সো
at the end of the day আমার মনে হয় not only প্রেম or আমার ইউনিভার্সিটিতে আমি কতটুকু কন্ট্রিবিউট করছি, আমরা ম্যাক্সিমামই কিন্তু প্রফেশনাল লাইফে অনেক কিছু শিখছি। উই আর লাকি যে আমরা হয়তো বা এমন একটা অর্গানাইজেশনে জয়েন করছি, কাসফেয়ার ইজ এন এক্সাম্পল, আই গেস তপু রিজভি এগ্রি করবা, যেখানে আমরা জুনিয়রদের অনেক এক্সপোজার দেই, তারা শিখতে পারে, so they go up in career। হ্যাঁ, কিন্তু বিয়ন্ড দ্যাট আমাদের কিন্তু একটা কন্ট্রিবিউশন আছে আমাদের এমপ্লয়ি বাদেও ইন দ্য ইন্ডাস্ট্রি ওভারঅল, সহজের মতন কোম্পানি, আস্থা আইটির মতন কোম্পানি, আমরা কিন্তু উই নিড টু পুট আউট মোর স্টাফ আউট দেয়ার ফর যারা আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকতেছে, যারা একটু শিখতে পারে। আই ডোন্ট নো হাউ, শাওন একটা জিনিস সাজেস্ট করছিল, মেবি ট্রেনিং হইতে পারে, যেটা আমরা জয়েন্ট ট্রেনিং দেই ফ্রি অফ চার্জ, মেবি আমাদের জব পুলের জন্য দেই, হতে পারে, সেটা হতে পারে, আমরা সিরিয়াসলি চিন্তা করতেছি এরকম কিছু একটা। সো দিস উইল হেল্প ডেফিনেটলি। আচ্ছা, আজকে তো খুব একটা প্রশ্ন আমরা পাই নাই ফেসবুকের এশিয়া থেকে, তো আমরা কিছুটা আড্ডা চালায় দিতে পারি। ওয়াহিদ ভাই, তুমি কি বলো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই আমরা অনেক কষ্টে বহু হাত পা ধরে এরকম দুইজন সেলিব্রিটি নিয়ে আসছি, আমরা এখন আমরা এই সুযোগ হাতছাড়া করব না। সিরিয়াস টপিক পরের কথা। এই সেলিব্রিটিদের আনতে তাসিনের কত কষ্ট করতে হয়েছে, তাসিন বলো। উফ, আমার 2 কেজি ওজন বাড়ে গেছে এই দুজনে ইমেল করতে করতে। আমি আজকে শেভ করছি, মানে ট্রিম করছি, মাথা শেভ করছি সেলিব্রিটিদের জন্য। এত তাড়াতাড়ি ছেড়ে দেবো নাকি এদের? এবং ইন্টারেস্টিংলি আজকে আমরা কোনো কারণে সবাই সাদা শার্ট বা গেঞ্জি পরছে। এটা কিভাবে হলো, এটা একটা অদ্ভুত। এটা কিন্তু কোনো কোঅর্ডিনেশন ছাড়া হয়েছে। হ্যাঁ, আমি অন্য কালার পরছিলাম, তো ভাই আমার বকা দিয়ে গেঞ্জি চেঞ্জ করাইছে। ও না, এমনিতে আর কি আমার যেটা খুব মানে একটু লাফাঙ্গা লাগছে। সবচেয়ে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যে এই এর আইডিয়াটা, মানে এরকম একটা জিনিস করা যায়, এই কথাটা আর কি এর আগে আমাদের একটা কাজের একটা 16তম জন্মবার্ষ, মানে 16তম বার্থডে উপলক্ষে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছিল। ওইখানে কি তাসিন এই আইডিয়াটা তুলছিল যে আমরা এরকম কোনো কিছু অ্যারেঞ্জ করবো, এবং আমি খুব খারাপ কথা বলছিলাম তখন। আমি বলছিলাম যে আর কি এ ধরনের মানে টিট কথাবার্তা আমি অনেক শুনছি এর আগে। সো এইগুলো আসলে শেষ পর্যন্ত কেউ করে না, এবং আর কি কিছু হয় না। তো তাহসিন আমাকে তখন বলছিল যে না, তবু রাইসুল ভাই বলছে এটা ভেরি গুড আইডিয়া, তুমি বেশি পুট ডাউন করো না। রাইসুল ভাইরা করবে, আমরা না করতে পারলে না কিন্তু না। সো আমি বলতে চাচ্ছি যে মানে এটা যে হয়েছে আর কি, এরকম একটা ইভেন্ট যে অ্যারেঞ্জ হয়েছে, আমরা সবাই যে আসতেছি কথা বলতে, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আমি একদমই আশা করি না যেটা সাকসেসফুলি করতে পারবা তাহসিন। আমি খুবই আর কি, আমি তো এমনিতে আর কি খুব মানে নিরাশাবাদী লোক, তো আমি আশা করি না যে এটা আর কি কাজ করবা হবে। কিন্তু এটা যে 3টা এপিসোড হয়েছে, দ্যাটস রিয়েলি নাইস। আমি ধরে নিচ্ছি আর হয়তো করতে পারবা না, 3টা এপিসোডই হয়তো শেষ। তো ভাই সামনের সপ্তাহটাও এই তাসিন, তোমার কিন্তু একটা জিনিস বলা উচিত যে এই শোয়ের নামটা কে দিচ্ছে সেটা একটু বলো। হ্যাঁ, এখানে অনেক স্টোরি আছে তো ভাই, আমি আসতেছি, সিকোয়েন্সিয়ালি আসতেছি। আপনি যখন বলছেন, আমি চ্যালেঞ্জ এটা এমনি করে ধরছি, আমার যে ওজন বাড়ছে, এই ওজনটা বাড়ছে এই টাকলার কারণে। তারে 2 মাস যাবত আমি গুতাইছি যে তুমি এটা করো, প্লিজ এটা এগ্রি করো। ফাইনালি যখন হয়েছে তখন আমার আধা কেজি ওজন কমছে আনফরচুনেটলি। কিন্তু তারপরও এই শোটার পিছনে বিশাল বড় একটা আমি থ্যাংক ইউ দিব রিজি ভাইরে। রিজি ভাই আইডিয়াটা দিচ্ছে যে ওই আমাদের নামটার, যে দেশি টেক আড্ডা, মানে অ্যাজ ইউজুয়াল আমাদের মাথা থেকে ভালো কিছু বের হয় না। রিজি ভাই ক্রিয়েটিভ, তার সে একটা একটা সেন্সেশন আছে, উনি ওরকম ভাবে একটা জিনিস দিচ্ছে, এবং এটা দেখছি খুব ভালোই পপুলার হইতেছে। তো ভাই একটা ইনফরমেশন দিয়ে রাখি, নেক্সট উইকে কিন্তু আরো বড় বড় গেস্ট আসতেছে। ওয়াও অসাম। হ্যাঁ, একটা নাম এখন না বললেই না, যে ম্যাক ভাই আসতেছেন নেক্সট উইকে। ও আরে অসাম। নাইস। ম্যাক তো সাধু সন্ন্যাসীর মতো দেখতে হয়ে গেছে। আচ্ছা, ইয়ামিন সম্ভবত একটা কোয়েশ্চেন করছে। হ্যাঁ, ইয়ামিন এই প্রশ্নটা প্রত্যেক সপ্তাহে করে। আমি চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, এবারে আপনি উত্তর। তোমরা কি ওকে বেশি খাটাচ্ছ? মানে এই প্রশ্ন করার কারণ কি? ও কি অনেক খাটতেছে, প্যারা খাচ্ছে অনেক?
ইয়ামিন না এটা তো চাইল্ড লেবারের মতো হচ্ছে না, মানে ওকে তো তোমরা বেশি খাটাতে পারো না, তাই না? ওরা ছোট বাচ্চা একটা ছেলে। খুব আরামে আছে তো ভাই, ও খুব আরামে আছে। আমরা চেষ্টা করতেছি ওর আশেপাশে অনেক ফ্রেন্ডসদেরও আমাদের কোম্পানিতে নিয়ে আসার, এটা নিয়েও ও খুব খুশি আছে। কিন্তু যাই হোক, ওর প্রশ্নটা একটু আমি করে ফেলি যে pretty frequently we see that we often work overtime when work from home. Will a specific time frame bring in more productivity when we are working from home? এটা অবশ্যই মানে আমাদের অনেক আগেই উত্তরগুলি দেওয়া হয়ে গেছে, রিজি ভাইও দিচ্ছেন, তবু ভাইও দিচ্ছে। এটা মনে হচ্ছে যে খুবই ওর জীবন থেকে নেওয়া প্রশ্ন মনে হচ্ছে, মানে ও নিজে যেটা ও খুব দুঃখে আছে। ওর মা ডেফিনেটলি এই তবু এই ইয়ামির একটা ভালো উদাহরণ, ও প্রেমও করে, ও ভালো ডেভেলপারও। এটাই তো প্রমাণ যে রাইসুল ভাই যেটা বলতেছে, প্রেম করলেই আসলে খারাপ ডেভেলপার হয় না। আচ্ছা হয় মানে আমি বলতে চাচ্ছি যে প্রেম, এই যে দুইটা এক্সাম্পল আমরা ইয়ামিনের কথা বাদ দিলে আর কি, রাইসুল ভাই এবং আর কি তুমি, তোমাদের দুইজনকে দেখে আর কি আমরা খুব উৎসাহিত হচ্ছি না আর কি। ওই এক্সাম্পলটা মেক সেন্স করছে না। রাইসুল ভাই এবং তুমি, তোমরা দুইজনই কেউই এট দ্য প্রেজেন্ট সিচুয়েশন ভালো প্রোগ্রামারের উদাহরণ না, ঠিক আছে? তো তোমরা ইভেন টেকনিক্যাল পদগুলো পর্যন্ত ছেড়ে দিচ্ছ, তোমাদের ইভেন এখন কোনো টেকনিক্যাল পদও নাই। সো বরখাস্ত হয়েছি টেকনিক ছেড়ে দিছি, কি আমার কি কাউন্ট করা হয়েছে? হ্যাঁ, এবং রাইসুল ভাইও কিন্তু রাইসুল ভাই সম্মানের সাথে ত্যাগ করতে। হ্যাঁ, এবং তাকে যে কোনো টেকনিক্যাল প্রশ্ন করলে উনি আর কি সবসময় এই কথা দিয়ে শুরু করে যে আমি তো আসলে অনেক আগে প্রোগ্রামিং করতাম। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন আছে ফ্রম কঠিন জীবন, ফ্রম মিস্টার অ্যান্ডি ডুফ্রেন। বিডিতে ডাটা সায়েন্স নিয়ে কাজ কি শুরু হবে সামনে? স্কোপ একদমই পাচ্ছি না। এইটার উত্তরটা কে দিবে? ডাটা সায়েন্স। আমি বলবো যে ডেটা সায়েন্স নিয়ে অলরেডি অনেক কোম্পানি কাজ করছে। যদি ওই কোম্পানি ওই স্পেসিফিক স্কোপ থাকে ডেটা সায়েন্স নিয়ে কাজ করার, তো করছে। আমার ধারণা সহজ করছে বা পাঠাও করছে। যারা প্রচুর লোক নিয়ে, মানে যাদের প্রচুর ইউজার বেস, যেখানে প্রচুর ডেটা নিয়ে ডিল করতে হয়। আমি একটা ভিন্ন জায়গা থেকে আসি। কারণ হচ্ছে কি, যে কোনো জিনিসই প্রথম দিকে যখন শুরু হয় একটু সিচুয়েশনটা এরকম থাকে। আর আমরা তো হচ্ছে যে এখন তো, আগে তো কি হতো, একটা নতুন টেকনোলজি, নতুন একটা জিনিস আসছে, আমাদের এদিকে আসতে সময় লাগতো। এখন তো তা হয় না। দুনিয়াতে যেখানেই যা ঘটতেছে সব এখানে চলে আসতেছে, মানুষজন তো ইন্টারেস্ট হচ্ছে, শেখা শুরু করতেছে। কিন্তু কোম্পানিগুলো বা বিজনেসগুলো কিন্তু এত ফ্লুইডলি অপারেট করতে পারে না। মানে ডেটা সায়েন্সের একটা নিড তৈরি হয়েছে সারা দুনিয়াতে, তার মানে এই না যে কালকে থেকে বাংলাদেশের 10টা কোম্পানি ডেটা সায়েন্স নিয়ে কাজ করা শুরু করতে পারবে। কিন্তু এখানে কি দেখতে হবে একটু লং রানে। সাপোজ ডেটা তো আসলে এখন তো গোল্ড কিছু না, গোল্ড তো এখন আর কিছু না, ডেটা হচ্ছে এখন গোল্ড, তাই না? তো এখন আসলে ডেটাই হচ্ছে আসল, এবং সামনে যা কিছু ঘটবে, ফর এক্সাম্পল সহজের মতো একটা কোম্পানি বা পাঠার মতো কোম্পানি বা ইভ্যালির মতো কোম্পানি, তারা স্ট্র্যাটেজিক বিজনেস ডিসিশন কিসের বেসিসে মেক করবে? তারা মেক করবে ডেটার বেসিসে, তাই না? সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত ক্রিটিক্যাল স্ট্র্যাটেজিক ডিসিশন ডেটার উপরে বেস করে নিতে হবে। এই ডেটা, এই যে আনস্ট্রাকচার্ড, আনআন্ডারস্ট্যান্ডেবল ডেটা, এই ডেটাকে স্ট্রাকচার করে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং জায়গাতে নিয়ে আসার কাজটা কারা করবে? ডেটা সায়েন্টিস্টরাই করবে। কিন্তু হ্যাঁ, সত্যি যে প্রশ্ন করছে, ওনার নামটা কি আমি খেয়াল করি নাই। তো সত্যি যে এখন পর্যন্ত জিনিসটা খুব স্ট্রাকচার্ড ভাবে বিজনেস মডেল নিয়ে ওভাবে করতেছে এরকম কোম্পানি খুব কম, যারা আর কি ডেটা সায়েন্সের কাজ করতেছে একদম পিওরলি অ্যাজ এ সার্ভিস, এরকম কোম্পানি কম। কিন্তু আছে, আজাদদের কোম্পানি আছে, ওরা এআই এবং ডেটা সায়েন্স নিয়ে কাজ করতেছে। সহজের হচ্ছে ডেটা সায়েন্সের বড় অ্যানালিটিক্স এবং ডেটা সায়েন্সের বড় একটা টিম আছে। তো আমরা কাজ করতেছি, আমরা লোক হায়ার করতেছি, আমাদের সামনে রিক্রুটমেন্ট আছে। এবং ইভেনচুয়ালি আর কি যত ধরনের সার্ভিস কোম্পানি দেশে থাকবে, তারা সবাই ডেটা সায়েন্সের লোক লাগবে, ডেটা সায়েন্সের ইঞ্জিনিয়ার্স লাগবে, ডেটা ইঞ্জিনিয়ার্স লাগবে। এবং এই জায়গাতে অপরচুনিটি, এটা কি যে আমরা একদম শুরু করছি দেখে মনে হচ্ছে যে এনাফ কাজ নাই, এখানে একটু সময় দিতে হবে, এবং আর কি একটু ধৈর্য ধরতে হবে, দরকার হলে কিছুদিন প্রোগ্রামিং এর অন্যান্য সেক্টরে কাজ করতে হবে, করে যখনই অপরচুনিটি হবে ওরকম একটা জায়গাতে মুভ করতে হবে। কিন্তু আশাহত হলে চলবে না, এবং এটার কিনা অপরচুনিটির কোনো শেষ নাই সামনে। আমি এখানে
আমি এখানে একটা পয়েন্ট বলতে পারি, আউটসোর্সিং সেক্টরে যেমন আমরা ডেটা সায়েন্সে অসম্ভব রকমের কোয়েরি পাচ্ছি। আমরা একটা রিসেন্ট একটা প্রজেক্ট আপটেক করছি, দে আর স্পেসিফিক্যালি লুকিং ফর ডেটা সায়েন্স পিপল। আমরা মার্কেটে খোঁজা শুরু করছি, কিন্তু এখনো সেরকম এক্সপিরিয়েন্স রিসোর্সেস ঢাকাতে নাই, সো বা কম আছে। সো প্রশ্নটার উত্তরটা আসলে হচ্ছে যে স্কোপ নাই, হয়তোবা এই মুহূর্তে মার্কেটে আসে নাই, কিন্তু ভেরি সুন আসবে বা অলরেডি আসছে, যেমন তপু তুমি বললা যে সহজে অলরেডি তোমরা কনসিডার করছো। সো ডেটা সায়েন্স আসলে দ্য বিগ ফিল্ড। আমার মনে হয় এটা কোনোভাবেই চিন্তা করা উচিত না যে এটা থাকবে না বা এটাতে আসলে স্কোপ নেই। এবং ডেটা সায়েন্স কতখানি গুরুত্বপূর্ণ আমি বলি, আমরা সহজে টোটাল প্ল্যাটফর্ম রি-আর্কিটেক্ট করতেছি। আমরা প্ল্যাটফর্ম আর্কিটেকচার লেভেলে এই ধরনের কম্পোনেন্ট গুলা নিয়ে কনসিডার করতেছি, যেটা আমাদেরকে ডেটা সায়েন্সের টিমকে ডেটা ফিড করতে পারে। এটা ডেটা পাইপলাইন বানানো, এটা ডেটা লেক বানানো, তার জন্য ক্লাউডের কি কি সার্ভিসেস গুলো আছে। আমি বলছি এখানে তো টেকনোলজি গুলো সবই নতুন এবং আর কি মানে সবই শেখার ব্যাপার। তো এইগুলা শিখে তৈরি হয়ে থাকা এটা খুব জরুরি। একটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসছে নিচে, দেখলাম যেটা হচ্ছে যে প্রোগ্রামিং ছাড়া আর কি করতে পারে ছেলেরা। আমি আর কি সবাইকে একটা আইডিয়া এখানে দিতে চাই, যারা আর কি বাসায় বসে স্টুডেন্ট যারা আছে তারা সবাই হচ্ছে একটা করে প্রজেক্ট করো। আমি সবাইকেই বলতেছি এই কথাটা, যে সবাই ঠিক করো যে এমন একটা কিছু করবা যেটা তুমি পারো না, এমন কিছু ধরো ফর এক্সাম্পল তুমি দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েডে ডেভেলপমেন্ট করতেছো, তো তুমি কি ঠিক করো কি যে তুমি এইবারের প্রজেক্টটা অ্যান্ড্রয়েডে করবা না, ঠিক আছে, তুমি এটা ব্যাক এন্ড কোন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ব্যাক এন্ডে কিছু একটা করবা। বা যে হয়তো পিএইচপি তে কাজ করতো সে ঠিক করে যে আমি গো তে কিছু একটা করবো। অর্থাৎ নিজেকে একটা কমপ্লেক্স জায়গায় ফেলো, বিপদে ফেলো নিজেকে। আমরা হচ্ছে কি খুব কমফোর্টেবল হয়ে যায় অ্যাজ এ হিউম্যান বিং, আমরা কিন্তু খুব কমফোর্ট খুঁজতে পছন্দ করি, যে আমি যেটা পারি হ্যাঁ কমফোর্ট জোনের বাইরে যেতে চাই না, নিজের ইকো চেম্বারে আটকা পড়ে যায়, নিজেই যা বলি নিজেই তা শুনি, একই টাইপের কথাবার্তা শুনি এবং আমাদের থট প্রসেসটা ওই জায়গার মধ্যে আটকে যায়। ঠিক আছে, এটা একটা মানে হিউজ মেন্টাল ব্লকার টু ডু। এবং আমি যখন বের হয়ে আসতেছি অ্যাজ এ স্টুডেন্ট 4 বছর গ্রাজুয়েশন করার পরে আমি বের হয়ে এসে বলতেছি কি যে আমি একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার, হুইচ ইজ কমপ্লিটলি স্টুপিড। তুমি ডেভেলপার, তুমি অ্যান্ড্রয়েড ডেভেলপার না, ইউ আর জাস্ট এ ডেভেলপার। অ্যান্ড্রয়েড হচ্ছে একটা টুল, একটা টেকনোলজি, সেটা তুমি তো তার সাথে বিয়ে করে ফেলো না রে ভাই। অ্যান্ড্রয়েডের সাথে কি তোমার বিয়ে হয়েছে নাকি? সো তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি একজন কেপেবল ডেভেলপার হিসেবে নিজেকে তৈরি করো এবং ডু সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট দ্যাট হোয়াট ইউ আর কারেন্টলি ডুইং, এবং সেই জিনিসটা শেখো, সেটা করো। করে এই কোভিড সিচুয়েশনে 3 মাস 4 মাস 6 মাস যা যায়, তুমি হচ্ছে একটা গিটে তোমার একটা প্রোফাইল ক্রিয়েট করো যেখানে তোমার বানানো 3টা 4টা বা 2টা বা একটা প্রজেক্ট আছে, এবং তুমি যেদিন আমার সামনে ইন্টারভিউ দিতে আসবা বুকে থাবাত দিয়ে গিটের ওই ইউআরএল খুলে বলো তো ভাই দেখেন এই জিনিস বানাইছি, কি দারুণ দেখেন, এই কথা আমার সামনে এসে বলো। এই কনটেক্সটেই তপু, এই যে ডেটা সায়েন্সের প্রশ্নটা ছিল, ডেটা সায়েন্সে আমাদের এই যে স্কিল সেট, রাইসুল ভাই টিপিক্যাল স্টাইলে বলছে যে লেটস ডু ইট টুগেদার। রাইসুল ইজ অলওয়েজ থিংকিং ইন টার্মস অফ বিজনেস, অসাম মানুষ ইন বিজনেস। রাইসুল ভাইয়ের আসলে একটা বিজনেস কোর্স করানো উচিত আমার মতন মানুষের। আচ্ছা, রাইসুলের সাথে আমার স্কাইপে কথা হচ্ছে, তো আমি বলছিলাম যে উনি কি আসতে পারবে না, কিন্তু উনি একটু বিজি আছে। But বলছেন না just seeing such electric guys like yourself and Topu. হ্যাঁ রাইসুল ভাই আসলে একদিন আমরা আসলে একটা এক্সট্রা, আমরা তো এখন পর্যন্ত এক্স কাজ বা কাজের ভিতরে এই করতেছি, but we'll go beyond for sure, and Rasul bhai will be a very interesting guy for this kind of conversation. আমি জাস্ট একটু আমার পয়েন্টটাতে যাই। ডেটা সায়েন্সের একটা ক্লাসিক আইটেম হইতে পারে যেটা আমার একটা প্রাইভেট প্রজেক্ট, আমি একটা স্টুডেন্ট বা ইভেন আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্টার্টিং আউট মাই ক্যারিয়ার, আমি বাসায় বসে ডেটা সায়েন্সের একটা প্রজেক্ট করব। দিস ইজ আইডিয়াল, মানে এটা সিভির জন্য ভালো হবে। There is so much content out there. আমি নেটফ্লিক্সের বিগ ডাটা ওরা দিয়ে রাখছে, রাইট? নেটফ্লিক্সের একটা প্রত্যেক বছর একটা প্রাইস দেয় ওরা ওই ডাটাটার উপরে, যে বেটার রিকমেন্ডেশন হবে, বেটার এই ধরনের। শুধু নেটফ্লিক্স না, অনেক বড় ডেটা সেট রেডি টু গো। All we have to do is একটু ইউটিউব দেখবো, দেখে এইটার একটা প্রজেক্ট করব। It is so valuable আমার সিভির জন্য, আমার নিজের স্কিলের জন্য, আনবিলিভেবল। ওকে,
তাসিন, তোমার আর কিছু আছে? আমরা বোধহয় টাইম প্রায় শেষ হয়ে গেছে। আমরা ডিসিশন নিচ্ছি যে 30 মিনিট আসলে সীমাবদ্ধ করা যায় না আমাদের বাংলাদেশি আড্ডা। সো আমরা 1 ঘন্টা ডেফিনেটলি কাট অফ করব, কারণ সেলিব্রিটিদের বেশি খেপানো উচিত হবে না, সেলিব্রিটিরা বিজি মানুষ। সো আমাদের আর 6 মিনিট আছে। তাসিন, তোমার কিছু আছে আর? আমার কোনো আইটেম নাই। আমরা একটা সিম্পল আড্ডা দিতে পারি এর মধ্যে যদি নতুন কোনো প্রশ্ন আসে। তবু ভাইয়ের জন্য একটা রিকোয়েস্ট আসছে, আমাদের জুয়েল ভাই রিকোয়েস্ট করছে আপনাকে একটা আজান দিতে, ওই যে খাওয়া দিছে বলে। না, আচ্ছা, এটা তো এটা পাবলিকলি দেওয়াটা ঠিক হবে না, ভিডিও কথা সবাই খাওয়া context দিচ্ছে। জানে না। আচ্ছা, আমি কনটেক্সটটা জানেন না আর কি। আমি তবু আমি কনটেক্সটটা দিয়ে দিই। কনটেক্সটটা হচ্ছে কাজ সফটওয়্যারে যখন দুপুরবেলা আমরা সবাই একসাথে খাই, ইটস অলওয়েজ বিন আওয়ার ট্র্যাডিশন। সো যখন খাওয়া দেওয়া হয় যেত, তখন আমাদের একজন পিয়ন এসে বলতো আর কি যে হ্যাঁ খাওয়া দিছে। তো তপু একটা কমন চ্যানেলে, আমার মনে হয় আমাদের কাজ মেসেঞ্জার ছিল অর সামথিং লাইক কাজ কোন একটা চ্যাট, হ্যাঁ পরে কাজ মেইলে, হ্যাঁ আন্ডারগ্রাউন্ড মেইলে খাওয়া দিছে বলে একটা চিৎকার দিত, এবং এই মেইলটা পাওয়ার পর বা এই চ্যাট মেসেজটা পাওয়ার পর আমরা সবাই ছুটে যেতাম খেতে। হ্যাঁ, কিন্তু এটা কি তার আগে একটা সেটাই আমরা আমরা যখন আরো ছোট ছিলাম তখন আমরা একটা রুমে অফিসে বসতাম, যেখানে মাঝখানে একটা রুম ছিল আর দুটো ছোট ছোট রুম ছিল। তো আমি ওই মাঝখানের রুমটাতে এসে মানে ভয়েস দিয়ে কথা বলেই একটা জোরে আওয়াজ দিতাম আর কি, এই খাওয়া দিছে। প্রথম দিন যখন শুনছিলাম খুব ভালো তো লাগছিল। ওই সময়গুলো আসলে মিস করি। হ্যাঁ, তপুর ব্যাপারে সবাই যারা নতুন জয়েন করতো খুব একটা শকিং এক্সপিরিয়েন্স ছিল। কিছু না কিছু একটা অভিজ্ঞতা হইতো, সাধারণত বাজে অভিজ্ঞতা হইতো, একটা শকিং কিছু এরকম খাওয়া দিতে হইতে পারে, বা আরো খারাপ হইতে পারে। যেমন তুমি কি প্রেম করছো? আমি শিওর এটা আমি কারণে তুমি বলছো তপু। আমি আছি। তাসিন, একটা প্রশ্ন আছে যে জাহিদ আহমেদ ভাইয়ের কাছে। Maximum company wants minimum 1 or 2 years professional experience, so it's going to be hard for freshers. Some company replied me that they cannot recruit freshers now. So what is your advice on this? এটা কে আনসারটা দিবেন? রিজভি বলো। এটা আমার ধারণা সত্যি না আসলে। যেমন আজকে আমি যে ইন্টারভিউ গুলো নিছি তার 70% ফ্রেশার, এবং আমি আসলে মোর ফ্রেশারদের সাথে কাজ করে মজা পাই, কারণ হচ্ছে এদেরকে একদম গড়ে তোলা যায়। সো এটা আসলে ওই এক্সপেরিয়েন্সের সাথে সম্পর্ক নেই, জব পাওয়া যাবে কি যাবে না সাথে এক্সপেরিয়েন্স সম্পর্ক নেই, এটা স্কিলের সাথে সম্পর্ক। একটা ছেলে যদি খুব ভালো প্রোগ্রামার হয়, সে যদি ভালো প্রবলেম সলভার হয়, সে যদি ডেটা স্ট্রাকচার গুলো জানে, তার সিভিতে যদি খুব ইনোভেটিভ প্রজেক্ট থাকে, ট্রেডিশনাল ক্লিশে প্রজেক্ট না, ডিফারেন্ট মজার প্রজেক্ট থাকে, তাহলে ফ্রেশারদেরকেই আসলে কোম্পানিরা মোর প্রেফারেন্স দিবে। বরং আসলে ওই 1-2 বছর ডেভেলপাররা যখন একটা ভুল কোম্পানিতে ঢুকে যায়, তারা আজে বাজে কাজ করে আসলে তাদের স্কিলটা একটু মানে শার্পনেসটা হারায় ফেলে। সো ওই যে যেটা এতক্ষণ আমরা কথা বললাম যে আসলে নিজের স্কিলটা শার্পেনিং করতে হবে, নিজের প্রোফাইলটা হেভি করতে হবে, গিয়ে প্রজেক্ট বানাও, মজার প্রজেক্ট বানাও, ডিফারেন্ট প্রজেক্ট বানাও। যেটা আমি খুবই এগ্রি করি তোর ভাইয়ের সাথে, যে এনিথিং দ্যাট উইল পুট ইউ আউট অফ ইউর কমফোর্ট জোন, জাস্ট ডু ইট। ওই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে চাই না, ডিফারেন্ট কিছু বানাও এখন, তাই না? তো আমার ধারণা যে আমি মনে করি যে ফ্রেশারদের কোনো সমস্যা নেই আসলে, এবং আমার ধারণা সব কোম্পানিরাই সেটাই চায় আসলে, ভালো ফ্রেশ প্রোগ্রামার, ফ্রেশ গ্রাজুয়েটস। আচ্ছা, আমার মনে হয় এই উত্তরটা দেওয়া হয়ে গেছে। আমাদের হাতের 2 মিনিট সময় আছে। আপনাদের দুজনের কাছেই, তবু ভাই, রিজি ভাই, আপনারা কাজের কি জিনিসটা মিস করেন, এবং আপনাদের ফোন কয়েকটা মেমোরি যদি শেয়ার করেন শর্টকাটে। আমার জন্য তো এই কথা বলা আর কি খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে আমি তো দীর্ঘদিন কাজে ছিলাম আর কি, এবং আমি আসলে কাজের সবকিছুই মিস করি। মানে এটা আর কি খুব ইমোশনাল না হয়ে এই বিষয়ে কথা বলা খুব মুশকিল, আমার হয়তো কান্না পাবে একটু পরে। তো মানে কাজ হচ্ছে আমার প্রথম প্রেমের মতো আর কি। আমার লাইফের আমি কাজ থেকে বেরোয় আসার সময় একটা মেইল লিখছিলাম যে আমার লাইফের অলমোস্ট সমস্ত প্রথম জিনিস কাজে ঘটছে। ঠিক আছে, আমি একটা প্রথম 5 স্টার হোটেলে থাকছি কাজের সাথে গিয়ে, আমার প্রথম বাচ্চা হয়েছে কাজের চাকরি করার সময়। তো আমার লাইফের আসলে প্রথম অনেক কিছুই কাজের হয়েছে, এবং আমি
ওখানে যে মানুষগুলোর সাথে আমি পাইছি সেই মানুষগুলা ওই রকম ট্যালেন্টেড, ওই রকম ব্রিলিয়ান্ট, ওই রকম মানে এনগেজিং মানুষ। একটা গ্রুপ, এটা আমরা কিভাবে এক জায়গায় হয়েছিলাম আমি জানি না। আমি আর কি এটা এটা হয়তো খুব বায়াস, হয়তো অনেকেই বলবে যে না আপনি আসলে আমাদের সবার লাইফই ওরকম, প্রথম চাকরিটা খুব ভালো লাগে, সেটাও হয়তো হতে পারে, ওই বায়াসনেসটা হয়তো আছে। কিন্তু তারপরেও যদি এই মানুষগুলোর দিকে তাকাই আর কি, যে মানুষগুলোর সাথে আমি কাজ করছি 7 বছরে, এই মানুষগুলা তো এক একজন কি না কি যে হয়েছে আল্লাহ, মানুষগুলো তো নর্মাল না। আমরা যে ওই রকম কতগুলো লোকজনের সাথে কাজ করছি তখন, এটা তো স্বাভাবিক না। আর কারণ আর কোনো ক্যারিয়ার তো আমি এটা দেখি নাই। এরা একজনের সাথে একজন, আমি তুমি চিন্তা করে দেখো কাজের কাজের মানে যে যে অ্যালাম নাই, এরা কি অবস্থা একজনের, ভয়ঙ্কর অবস্থা। তো ঠিক আছে, আমরা এত কেপেবল, এত ব্রিলিয়ান্ট একদল লোক আমরা একসাথে কাজ করছি, এবং সেখানে যে ইন্টেন্সিটি অফ ডিসকাশন এবং যে ইন্টেলেকচুয়াল লেভেল ছিল, ওই জিনিস তো আমি তো মানে আমি তো আসলে ইন্টেলেকচুয়াল মাতাল একজন, আমি ইন্টেলেকচুয়ালিটি পছন্দ করি, ঠিক আছে, ওইটা আমার নেশা। তো ওই নেশাতে আমি বুঁদ হয়েছিলাম কাজে থাকার সময়, ঠিক আছে। এবং ওই জিনিস আমি আর কখনো পাই নাই, ওই প্রেম আমার কোনোদিন যাবে না। ওটা আমার প্রথম প্রেম এবং ওটা আমার শেষ, মানে ইট এন্ডস দেয়ার। আমার লাইফে ওই ঘটনা আর কখনো ঘটবে না। আচ্ছা, আমি এখানে তপু ইউনিভার্সিটিতে প্রেম করলে না করলে মনে হয় এরকম হয়। আচ্ছা, আমি জাস্ট বলবো যে কাজ আমার প্রথম জব ছিল না, এবং কাজে আমি তো ভাইয়ের চেয়ে অনেক কম সময় ছিলাম, 3 বছরের মতো, বাট স্টিল বাকি সব কথাতে আমি তো ভাইয়ের সাথে টোটালি একমত। আমি কাজ সফটওয়্যারে ওই 3 বছরে যে মজাটা করছি, আমি শুধু একটা ওয়ার্ড বলবো যেটা লাইফ চেঞ্জিং ছিল। আমি কাজ সফটওয়্যারে না ঢুকলে বিশ্বাস করতাম না যে আমি একটা অর্গানাইজেশন ফাউন্ড করে চালাইতে পারবো, এবং যদি আমি কখনো ফাউন্ড করি সেটা আসলে কি স্টাইলে চলবে সেই স্বপ্নটা আসলে আমাকে কাজ দেখাচ্ছে। সো যে একটা ঘটনা বলা যাবে না, কাজের প্রতিদিনই ছিল একটা ঘটনা, প্রতি সেকেন্ডই ঘটনা। আমার যে শয়তানিগুলা বা মজাগুলা হতো, দুইটা জিনিস আমার খুব ভালো লাগতো। একটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল ব্যাপারটা ছিল, যেটা আসলে আমার মনে হয় কোইন্সিডেন্স না। এই যে এত ইন্টেলেকচুয়াল বা শার্প মানুষগুলো এক জায়গায় হয়েছিল, এটা কোইন্সিডেন্স না, এটা কাজের এইচআর প্রসেসের কারণেই। কাজের যে হায়ারিং প্রসেস বা এইচআর প্রসেস, ফিল্টারটাই এমন যে বেস্ট গুলাই উঠে আসতো। আর সো আমরা প্রচুর ইন্টেলেকচুয়াল মজা করতাম, আমরা প্রচুর মানে ফিলোসফিক্যাল আড্ডা দিতাম, ডিসকাশন হইতো, টেকনিক্যাল আড্ডা হইতো, সেমিনারে হচ্ছে সিনিয়র জুনিয়র ফাইট গুলা, যে ফাইট গুলো হইতো, মানুষ খেপে যাইতো। আবার একই সাথে যে নন টেকনিক্যাল মজাগুলো, যে ট্যুর গুলাতে যে ঘটনাগুলো ঘটতো, বা আমরা যে সারা রাত ধরে আড্ডা দিতাম, আসলে এটা একটা দর্শন। এই দর্শনটা, ফিলোসফিটা যে কোম্পানি গুলা ইনস্টল করতে পারবে তাদের ডিএনএ তে, সেই কোম্পানিগুলো এভাবে চলবে। তো এটা সব কোম্পানি পারে না, তার কারণ দর্শন তো আসলে কোম্পানি চালায় না, দর্শন চালায় মানুষগুলো। তো কাজের যে প্রথম দিককার মানুষগুলো ছিল, এখন হোয়াইট ভাই আছেন, তো ভাই ছিল, রবি ভাই, মনির ভাই, মাসুদ ভাই, যারা সিনিয়র টিমটা ছিল, তারা খুব একই লাইক মাইন্ডেড ছিল, এবং তারা হচ্ছে আমাদেরকে মোল্ড করছে। আমি বলতে পারি যে আমি, তারপরে জুয়েল, এরা হচ্ছে ব্যাচ, এটাই আসল ট্রিক, সেকেন্ড ব্যাচ আমরা। তো আমাদেরকে একদম ওদের মতো করে মোল্ড করা হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। এবং আমরা যাইতে চাইতাম না। মানুষ হচ্ছে কতবার, আমার মনে আছে, তো সবাই জানি আমরা, যে অন্য কোম্পানিতে সুইচ করে আবার ব্যাক করতো মানুষ, সেটা অনেকবার হয়েছে, তাই না? আমার কাছে সবসময় তবু ভাইয়ের একটা জিনিসই আমি মিস করি, সেটা হচ্ছে গিয়ে কারোর পার্টির মধ্যে যদি খাওয়ার টান ফেলাইতে পারে, বিল বেশি যদি বাড়াইতে পারে, তাহলে তবু ভাই আরো বেশি করে খাওয়াবে। এবং এই চ্যালেঞ্জটা আমি আজ পর্যন্ত আর কারোর কাছ থেকে পাই নাই। আচ্ছা, লুনা আপা কমেন্ট করছে যে আমার আপা কি জানি এটা বলেছে। হ্যাঁ, উনি কমেন্ট করছে যে রিজভি যে ছিলের ব্যবস্থা করছিল এখনো ভুলি নাই। এগুলো সব প্রতিশোধ ছিল, তার নিজে যে সিলটা খাইছিলাম। আচ্ছা, আমাদের সময় শেষ। আমরা রিজভির পার্টিতেই তো যে জুসের কন্টেস্ট হয়েছিল না? ভাই একটু ওয়েট। আমাদের আজকে এখানে টাইম শেষ। আমরা এই আড্ডাটা একটু পিছনে নিয়ে যে করি, কারণ অনেক কিছু বের হয়ে যেতে পারে।
যেটা এই আচ্ছা, সাবজেক্টে শেষ করার আগে যেহেতু কথাটা উঠলো আমি একটু বলি, এটা সবাই মজা পাবে। কাজ সফটওয়্যারে জয়নিং পার্টির একটা কালচার আছে, যেটা এখন অ্যাকচুয়ালি অনেক কোম্পানি করে। তো যারা জয়েন করতো তারা পার্টি দিত। তো আমি জয়েন করলাম, আমার সাথে একটা ছেলে জয়েন করছে, নাহিদ। তো আমরা দুজন মিলে পার্টি দিলাম। পার্টিটা ছিল ইফিসে। তো আমরা তো কিছুই জানি না, আমরা তো ছোট মাত্র জয়েন করছি, দেখি সব কানাঘুষা হচ্ছে। কি ব্যাপার যে সবাই প্রচুর, যেহেতু বুফে সো ফিক্সড প্রাইস, সো একটা সার্টেন টাকার বেশি তো উঠবে না, কিন্তু সেটা মেনে নিচ্ছে না। তো ওরা কি করলো, একটা প্ল্যান করলো যে কিভাবে টাকা বেশি তোলা যায়। তো সেই প্ল্যানটা হচ্ছে যে সবাই ইচ্ছা মতো জুস খাবে। তো এই পুরো ষড়যন্ত্রটা করছিল হচ্ছে তবু ভাই, এবং সে এমন ভাবে জিনিসটা অর্কেস্ট্রেট করছে যে জুস খাইতে ইনসেন্টিভাইজ করছে, কেমনে যে বাজি ধরা হবে এবং এটা নিয়ে বেটিং হবে যে কে কত জুস খাইতে পারে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে এটা মনে হয় ইতিহাসে আর কখনো হয় নাই, আমার ধারণা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট। আমরা রেস্টুরেন্টে একটা বোর্ড নিয়ে গেছিলাম, মনে আছে তো ভাই আপনার? সেই সেই বোর্ডে লেখা হচ্ছিল কে কত গ্লাস জুস খাচ্ছে। সো দ্যাট ওয়াজ কাজ। ওকে, সেটাই। আমরা এখানে শেষ করে দিতেছি। তো ভাই, রিজভি আরো আমাদেরকে অল্প একটু সময় দিবেন, আমরা লাইভটা শেষ করে দিচ্ছি, কিন্তু আমরা কিছু আড্ডা মারবো আর কি। তো সবাইকে Thank you, সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে হ্যাঁ, অনেক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ। শোনার জন্য। অনেক লোক Program আসছে, আছে। 60 জন। So thank you everybody, thank you very much.